প্রথমেই বলে রাখি, গল্পটা কাল্পনিক। এতে ব্যবহার করা সকল কিছুই কল্পনা থেকে নেওয়া হয়েছে, তাই কেউ কারোর ধর্মের সাথে কোনো তুলনা করবেন না। এই মাল্টিভার্সে রয়েছে অসংখ্য ডাইমেনশন, আর প্রত্যেকটি ডাইমেনশনের দূরত্ব কয়েক হাজার বর্গ কিমি। এক ডাইমেনশনের কথা অন্য ডাইমেনশনে বসবাস করা প্রজাতি জানে না। ডাইমেনশনগুলির মধ্যে রয়েছে একটা আশ্চর্য ডাইমেনশন। সেই ডাইমেনশনে হিউম্যান, ডেভিল, অ্যাঙ্গেল, ড্রাগন, ভ্যাম্পায়ার ও অন্য সকল মনস্টার একসাথে থাকে। আশ্চর্যের কথা হচ্ছে মনস্টারদের সাথে কিভাবে হিউম্যান থাকে। এর থেকেও বেশি আশ্চর্যের কথা হচ্ছে সেখানে হিউম্যানের পাওয়ার ডেভিলের পাওয়ারের সমান। ডেভিলরা হচ্ছে মনস্টারদের মধ্যে সব থেকে শক্তিশালী, আর হিউম্যান ডেভিলের সমান। সেই ডাইমেনশনে রয়েছে দুটি সূর্য, তিনটি চাঁদ। ডাইমেনশনে মাত্র 3টি গ্রহ আছে, দুটি মাঝারি আর একটি বিশাল আকারের। সেই বিশাল আকারের গ্রহটিতেই সকল হিউম্যানরা, মনস্টাররা থাকে। সেখানে রয়েছে 4টি রাজ্য। প্রত্যেক রাজ্য সকল মনস্টার ও হিউম্যান একসাথেই থাকে। একটি রাজ্য থেকে অন্য রাজ্যের অবস্থান অনেকটাই দূরে। এক রাজ্যের লোক অন্য রাজ্যে যেতে হলে অনুমতির প্রয়োজন। প্রথম রাজ্য হচ্ছে ডিটাক্স, দ্বিতীয় রাজ্য হিল্ডার, আর তৃতীয় রাজ্য ডাঙ্কা। চতুর্থ রাজ্য হিল্টার। সবচেয়ে বড় রাজ্য হচ্ছে ডিটাক্স। ডিটাক্সের সাহায্য ছাড়া বাকি 3 রাজ্য প্রায় অচল। ডিটাক্সের কিং হচ্ছে হিব্বান। হিব্বান এঞ্জেল ও হিউম্যান এই 2 জাতির শক্তি পেয়েছে। এই রাজ্যে রয়েছে একটা বড় ম্যাজিক্যাল স্কুল, যেখানে সব ধরনের ম্যাজিকের ট্রেনিং দেওয়া হয়। অন্য রাজ্যের লোকেরা তাদের সন্তানদের এই রাজ্যে ম্যাজিক শেখানোর জন্য পাঠায়। এবার আসল কাহিনীতে ফেরা যাক। রাজসভায় সিংহাসনে বসেছিল হিব্বান। হঠাৎ রাজসভায় 2জন সৈন্য দৌড়ে আসে এবং বলতে শুরু করে, মার্কিন মহাকাশ থেকে হঠাৎ একটা আশ্চর্য পাথর পড়ে, যার থেকে অতিরিক্ত মাত্রায় আলো বের হচ্ছে। কোথায় সেই পাথরটি? পাথরটি রাজের পশ্চিমের জঙ্গলে পড়েছে। পাথরটি পড়ার ফলে পশ্চিমাঞ্চলের জঙ্গলের প্রায় অর্ধেক গায়ে বহে গেছে। সেই পাথরটি নিয়ে আসো। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই পাথরের আলোর কারণে আমরা তার কাছে যেতে পারিনি। মাই কিং, চলুন আমরা গিয়ে দেখি। ক্রিস্টি হচ্ছে হিব্বানের স্ত্রী। জেনারেল, সেখানে যাওয়ার প্রস্তুতি নাও। জি মাই কিং। কিছুক্ষণ পর মাই কিং, সকল ব্যবস্থা হয়ে গেছে। কুইন, চলুন। হিব্বান ও ক্রিস্টি সাথে সৈন্য নিয়ে রওনা হলো পশ্চিমের জঙ্গলের উদ্দেশ্যে। তারা যখন পশ্চিমের জঙ্গলের কাছে যায়, তখন তারা দেখে পুরো জঙ্গলে সাদা লাল আলো ছেয়ে গেছে। ভেতরে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না। তারা আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। যত ভেতরে যাচ্ছে তত আলোর পাওয়ার বাড়ছে। তারা যখন সেই পাথরটার থেকে কিছুটা দূরে পৌঁছায়, তখন তারা আলোর কারণে সেটার কাছে যেতে পারছিল না। হিব্বান সামনে এগোতে যাচ্ছে, কিন্তু আলোর কারণে সেই দিকে এগোতে পারছে না। আলো হলে ঠিক ছিল, কিন্তু সাথে সাথে গরমের তাপমাত্রা অনেক, যার জন্য এগোতে খুবই কষ্ট হচ্ছে। যেন সেই পাথরটা একটি আগুনের পাথর। হিব্বানের সাথে ক্রিস্টিও অনেকবার চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার, কিন্তু কিছুতেই পারছিল না। তখনই একটা বৃদ্ধ লোক আসে সেখানে। তাকে দেখে হিব্বান, ক্রিস্টি একসাথে সকল সৈন্য সম্মান জানায়। গুরুমশাই, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? এটা তো আমরাই পারতাম। এটা কোনো সাধারণ পাথর নয়। এই পাথরের কাছে তোমার যেতে হলে তোমার আর তোমার স্ত্রী একসাথে হাত ধরে পাথরটির কাছে যেতে হবে। ঠিক আছে গুরুমশাই, আপনার কথা মতো আমরা কাজ করব। হিব্বান ও ক্রিস্টি একে অপরের হাত ধরে এগোতে লাগলো। তারা একে অপরের হাত ধরার সাথে সাথে চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি হলো, যার ফলে তারা সহজেই সামনে এগোতে পারছে। এখন তারা যখন সেই পাথরটির কাছে যায়, পাথরটির রং সাদা, লাল, কালো, যা থেকেই এই আলো বের হচ্ছে। তখন আবার গুরুমশাই বলে, তোমরা তোমাদের এক হাত দিয়ে একে অপরের হাত ধরে রাখো, আর অন্য হাত দিয়ে একসাথে সেই পাথরটি ধরো। আর একটা কথা মনে রাখবে, যাই হয়ে যাক না কেন,
যতক্ষণ এই আলোগুলো না চলে যায় ততক্ষণ তোমরা পাথরটার উপর থেকে হাত সরাবে না। ঠিক আছে গুরুমশাই। ঠিক আছে গুরুমশাই। হিব্বান ও ক্রিস্টি তাদের এক হাত দিয়ে একে অপরের হাত ধরলে এবং অন্য হাত রাখলো পাথরটির ওপর। পাথরটা এতটাই গরম যে তাদের হাত পাথরটার ওপর রাখতেও কষ্ট হচ্ছে। গুরুমশাই, এটা অনেক গরম, আমরা এর উপর হাত রাখতে পারছি না। আমি বলেছি যাই হয়ে যাক না কেন কেউ হাত সরাবে না। তোমাদের আমি আগুনের উত্তাপ সহ্য করার ট্রেনিং দিয়েছি, আর এই পাথরটার মধ্যে লুকিয়ে আছে আমাদের রাজ্যের ভালো খারাপ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আপনার কথাই হবে, আমরা হাত ছাড়াবো না। পাথরটা আগুনের মতো উত্তাপ হলেও তাদের শরীর বা কাপড়ের কোনো ক্ষতি হচ্ছে না। কিছুক্ষণ পর আস্তে আস্তে চারদিকের আলো কমতে লাগলো এবং পাথরটারও পরিবর্তন হতে লাগলো। পাথরটা আস্তে আস্তে ফাটতে লাগলো। পাথরটা যখন পুরোপুরি ভেঙে গেল তখন পাথরটার ভেতর থেকে একটা নবজাতক শিশু বের হয়ে শূন্যে ভাসতে লাগলো। বাচ্চাটাকে দেখে সবাই হাঁ হয়ে গেল। তখনই গুরুমশাই ওপরের দিকে চেয়ে চিৎকার করে বলতে লাগলো, এসে গেছে, ও এসে গেছে। আমাদের রাজ্য ও এই ডিরেক্টরকে বাঁচাতে ও এসে গেছে। গুরুমশাই, কিছুই তো বুঝতে পারছি না, কি বলছেন আপনি? হঠাৎ এই পাথরটি আমাদের রাজ্যে এসে পড়ে, আর সেই পাথর আমরা দুইজন ছোঁয়ায় সাথে সাথে সেটা থেকে আরেকটা নবজাতক শিশু বের হয়। আর আপনি বলছেন কে যেন এসে গেছে যে আমাদের রাজ্য এবং ও এই ডিরেক্টরকে রক্ষা করবে। এসব কি হচ্ছে একটু ভালো করে বলবেন? একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, তখন আমি স্বপ্নে দেখি আমি এমন একটা জায়গায় এসে গেছি যেখানে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলোর চিহ্ন নাই। তখন হঠাৎ কোথা থেকে যেন আওয়াজ আসতে লাগলো। রেবো, তোমাকে আজ একটি কথা বলবো যা তুমি কাউকে বলবে না, যতদিন সেই কথাটি না ফলে। কি কথা আর কে আপনি, আর এটা কোন জায়গা? আমি কে আর তুমি কোথায় সেটা তোমার জানতে হবে না, তুমি শুধু আমার কথা শোনো। আপনার কথা আমি শুনবো কেন, আর আমায় কেন এখানে এনেছেন? তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। মনে রেখো, আমি যা বলবো তা তোমাদের রাজ্য ও তোমাদের প্ল্যানেটের ভালোর জন্যই বলবো, তাই আমি আশা করব তুমি আর কোনো কথা বলবে না। ঠিক আছে, আপনি বলুন। তারপর সে এই পাথরটি কথা বলে এবং এই পাথর থেকে এটি শিশু হবে তার কথা বলে, সাথে তোমাদের একসাথে ছোঁয়ার পরই যে এই শিশুটির জন্ম নেবে সেটাও বলে। এই পাথরটি যে উত্তপ্ত হবে সেটাও বলে, যার জন্য আমি তোমাদের এই ট্রেনিং দেই। সাথে একটি বইয়ের কথা বলে এবং শিশুটির কী কী ক্ষমতা থাকবে সেটাও বলে। এই চিহ্নের মধ্যে যত কথা হয়েছে সকল কথা গুরুমশাই যখন স্বপ্ন থাকে তখনের। কি বই গুরুমশাই? সেই বইটা কোথায়? স্বপ্নে আমায় এটাও বলে দিয়েছিল যে আমি কোথায় সেই বইটা পাবো, এবং আরও বলেছিল এই বইটা সেই শিশুটি জন্ম নেওয়ার পর তার কাছে গিয়ে তোমরা দুজন খুলতে। বইটি কোথায় গুরুমশাই? গুরুমশাই তার ডান হাতটি সামনে ধরলো এবং মনে মনে কি যেন পড়তে লাগলো। তখনই তার হাতে একটা বই এসে গেল। এই নাও বই, আর সাবধান, কখনো হাত ছাড়বে না এবং একসাথে বইটি খুলবে। গুরুমশাই, অনেকক্ষণ তো হলো, কিন্তু এখনো তো বাচ্চাটা কোনো আওয়াজই করলো না। কারণ এই বইটা খোলার ফলেই এই শিশুটির শরীরে প্রাণ আসবে এবং এই বইয়ে কিছু লেখা ভেসে উঠবে। এখন তোমরা দুইজন বইটা একসাথে খোলো। দুজন একসাথে সেই বইটা আস্তে আস্তে খুলতে লাগলো। বইটা থেকে আলো বের হয়ে সেই শিশুটার শরীরে যেতে লাগলো। যখন বইটার প্রথম পৃষ্ঠা খোলা শেষ হলো তখন সেই বইটি আপনা আপনি হাওয়ায় ভাসতে লাগলো। হঠাৎ সেই শিশুটি কাঁদতে লাগলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ এতক্ষণ যে শিশুটি এক ফোঁটা আওয়াজও করছিল না সে এখন কান্না করছে। হিব্বান হাত বাড়িয়ে সেই শিশুটিকে কোলে নিল, কিন্তু তবুও সেই শিশুটির কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না। ক্রিস্টি হিব্বানের কাছ থেকে সেই শিশুটিকে নিজের কোলে নিল। ক্রিস্টির কোলে যেতেই সেই শিশুটি কান্না বন্ধ করে দিল এবং আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। এটা দেখে ক্রিস্টি অবাকের সাথে অনেক খুশি হয়েছে। আজ থেকে এ আমাদের সন্তান। একে তুমি যা শিক্ষা দিবে তাই শিখবে, তাই তুমি সবসময় ওকে ভালো পথ চলার শিক্ষা দেবে। জি গুরুমশাই। আজ থেকে এর নাম
ড্যানিয়েল ক্রুজ, সংক্ষেপে ডিকে। আপনি যে নাম বলবেন সেটাই হবে। সব ঠিক আছে, কিন্তু এই পাথরটা পড়ার ফলে এই জঙ্গলেই যে ক্ষতি হয়েছে সেটা কি করে ঠিক হবে? যদি প্রাকৃতিকভাবে এটা ঠিক হয় তাহলে হলো, আর না হলে এভাবেই থাকবে। তাদের কথার মাঝে এসে শিশুটির ঘুম ভেঙে যায় এবং সে হাতগুলো নাড়তে লাগে। হাত নাড়ার ফলে তার হাত থেকে আলো বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে সব ঠিক হতে লাগে। সবাই তো এটা দেখে অবাকের পর অবাকই হচ্ছে। ওর কাছে মৃত জীবকে জীবিত ক্ষমতা আছে, এটা ভাবতেই অবাক লাগছে। হিব্বান, একে আমাদের সকলের থেকে লুকিয়ে রাখতে হবে। কেন? কারণ সেই স্বপ্নে এটাও বলেছিল যে যদি অন্য রাজ্যের কিংরা আপনার ছেলের কথা জানে তাহলে তারা তাকে মারতে চাইবে। তাহলে ওকে আমরা কোথায় রাখবো? দিকে আজ থেকে আমার কাছে থাকবে। যতদিন সকল ম্যাজিক আমি ওকে না শিখাই ততদিন দিকে আমার কাছে থাকবে। ঠিক আছে। আমি এখন চলে যাব, তাই ওকে আমার কাছে দিয়ে যাও। নিন। বাচ্চাটি গুরুমশাইয়ের কোলে গিয়ে গুরুমশাইয়ের বুকে লাথি মারতে লাগলো। ছোট বাচ্চার যে এত শক্তি তা গুরুমশাই ভাবতেও পারেননি। ব্যথা সহ্য করতে না পেরে গুরুমশাই বাচ্চাটিকে ছেড়ে দেয়। বাচ্চাটি নিজে নিজে উড়ে কৃষ্টির কোলে এসে যায়। কোলে এসে গুরুমশাইয়ের দিকে চেয়ে হাসতে লাগলো। এইসব দেখে সবাই যেন অবাকের চরম পর্যায়ে চলে গেছে। হিব্বান গিয়ে গুরুমশাইকে ধরে। গুরুমশাই, আপনি ঠিক আছেন? এটা কি হলো? ও তো আপনার কাছে যেতে চাচ্ছে না। ডিকে হয়তো তোমাদের সাথে থাকতে চায়। তাহলে এখন? ডিকে তোমাদের কাছে থাকবে, তবে কখনো ডিকের চেহারা কাউকে দেখাবে না। এমনকি তোমাদের ছেলে আছে সেটাও কাউকে বলবে না। কিন্তু এখানে যত সৈন্য আছে তারা এটা জেনে গেছে। আমি ওদের মাইন্ড থেকে এই ঘটনাগুলো মুছে দেব। গুরুমশাই, আপনি বলেছিলেন যে বইটা খোলার পর কিছু লেখা ভেসে উঠবে। কোথায়? এখনো তো কোনো লেখা ভেসে উঠলো না। এই লেখা আমরা দেখব না, এই লেখা শুধু ডিকে দেখতে পারবে। ও তাহলে এখন রাজপ্রাসাদে ফিরে যা। তোমরা আগে যাও, আমি পরে যাচ্ছি। ঠিক আছে। 10 বছর পর। ডিকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আজ তোমার ম্যাজিক্যাল স্কুলে যেতে হবে। ডিকে, ডিকে। আমি যাব না। কোথায় তুমি? এখনই বের হও। না, আমি কোথাও যাব না। পারলে আমায় খুঁজে বের কর। সেখানে গেলে তুমি অনেক বন্ধু পাবে এবং তুমি সেখানে সব করতে পারবে, কেউ তোমায় বাধা দেবে না। তুমি সেখানে থাকবে? না। তাহলে আমিও যাব না। তুমি যদি সেখানে যাও তাহলে তোমায় আর এভাবে এক রুমে থাকতে হবে না। সেখানে গুরুমশাইও আছে। যদি তুমি না যাও তাহলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আম্মু, এটা কিন্তু দুর্নীতি। একটি অবু শিশুর সাথে এটা করতে তুমি পারলে? ডিকে, দেখো তোমার আব্বু রেডি হতে, পরে যদি এসে দেখে তুমি এখনো রেডি হও নাই তখন কিন্তু অনেক রাখবে। কি কথা হচ্ছে? ডিকে, তুমি কোথায়? আব্বু আম্মু বলেছে আমায় লুকিয়ে থাকতে, যাতে আমি সেখানে না যাই। রানী সাহেবা, এটা সত্যি নাকি? কত ফাজিল দেখছো, আমার দোষ কিভাবে দিয়ে দিয়েছে। এতক্ষণ নিজেই বললো যাবে না, এখন পুরো দোষ আমায় দিয়ে দিচ্ছে। আব্বু, আমি যাব না। কেন যাবে না? সেখানে তোমরা থাকবে না তাই। সেখানে গুরুমশাই আছে, তুমি না গেলে আমরা কেউ আর এখানে আসবো না, পরে একা একা থাকতে হবে। এটা করতে পারলে ঠিক আছে, আমি যাবো, কিন্তু যদি গুরুমশাই আমায় বাচ্চা বলে তাহলে একদিন যে বুকে লাথি মেরেছিলাম সেরকম আবার করব। ওই কথা তোমার মনে আছে? কোথায় লুকিয়ে আছো? তাড়াতাড়ি বের হও। আমি তো এখানে, একটু উপরে দেখো। উপরে কি করছো? তুমি তো আমার সব লুকানো জায়গায় ছিল, তাই এখানে উপরে উড়েছিলাম। তাড়াতাড়ি রেডি হও, একটু পরে জেট চলে আসবে। জেট হচ্ছে এক ধরনের গাড়ি, যেরকম আমাদের ট্রেন হয় সেই রকম কিছুটা। তোমরা যাও, আমি আসছি। কিছুক্ষণ পর। ডিকে, কি হলো, এখনো আসছো না কেন? আরে আম্মু, একটু ভালো করে সাজতে দাও না, 2-1টা মেয়ে তো পটাতে হবে। তুমি এসব জানলে কোথা থেকে? আব্বু আমার একটা ডার্কটি কিনে দিছে, সেটা জানতে পেরেছি। ডার্কটি হচ্ছে আমরা যা মোবাইল হিসেবে জানি সেটাকে তারা ডার্কটি বলে। আগে বলে রাখি, এখানে যেহেতু হিউম্যান থাকে তাই এখানে আমাদের পৃথিবীর মতো সব কিছুই আছে। আর এই রাজ্যে হিউম্যান ও অ্যাঞ্জেলটা একসাথে থাকে, বাকি রাজ্যে অন্য সকল মনস্টাররা থাকে।
বেশি সাজতে হবে না, তুমি এমনিতেই অনেক সুন্দর। তাড়াতাড়ি চলো, জেট এসে গেছে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবে, কিন্তু আমায় যেন আর না আসতে হয়। রেডি হয়ে চলে গেলাম প্রাসাদের বাইরে। বাইরে গিয়ে দেখি একটা বিশাল লম্বা গাড়ি দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু আমায় কিছুটা দূরে নিয়ে গিয়ে দেখে শোনো, কখনো তুমি কাউকে পরিচয় দিবে না যে তুমি একজন প্রিন্স। সবাই সবসময় নিজেকে অন্যভাবে সবার কাছে পরিচয় দিবে, যে যেন কেউ তোমাকে সন্দেহ না করে। কিন্তু কেন? সময় হলে নিজেই বুঝবে। প্রিন্স বললে মেয়েরা তাড়াতাড়ি পটেছে, তো কি আর করার, এখন পিছনে পিছনে ঘুরতে হবে। ফাজিল কোথাকার, আগে বলে দেই ওখানে যেন তুমি কোনো দুষ্টুমি না করো। বেশি করব না তো, এই একটু করব। আর গুরুমশাইকে যেন তুমি বেশি না জ্বালাও। মাইকিং, আপনি যা বলবেন তাই করব। ফাজিল, তাড়াতাড়ি যাও। আম্মু যায়, মহারাজ আসি। ফাজিল, ভালো ভেবে থেকো। আমি আব্বু আম্মুর কাছ থেকে জেটের কাছে যেতে লাগলাম। জেটে গিয়ে দেখি আমার মতো আরও অনেকে আছে। একটা ছেলে মেয়ে আমার দিকে যেভাবে চেয়ে আছে যেন আমায় খেয়ে ফেলবে। আমি গিয়ে একটি ছেলের পাশে গিয়ে বসলাম। হাই, আমি হ্যারি। হাই, আমি ডিকে। ডিকে? এটা আবার কিনলাম নাম। আসলে আমার নাম ড্যানিয়েল ক্রোক, সংক্ষেপে আমার নাম ডিকে বলে ডাকে। ও, তুমি কি প্রিন্স? না, কেন? তোমায় দেখলাম কিং ও কুইনের সাথে কথা বলতে। কিং ও কুইন আমায় অনেক আদর করে, তাই আমার আম্মু কুইনের সাথে সবসময় থাকে। ও আচ্ছা, তুমি কি হিউম্যান? এটা কেন জিজ্ঞেস করলে? এই জন্যই ওরা তোমার দিকে এভাবে চেয়ে আছে। আমি হিউম্যান বলে আমার দিকে এভাবে দেখতে হবে? মেয়েগুলো দেখা মানা যায়, কিন্তু ছেলেগুলো এভাবে দেখছে কেন? ওরা সবাই ভ্যাম্পায়ার আর তুমি হিউম্যান। এবার কিছু বুঝেছি। এদের চোখ ভালো না, কখন আমার আক্রমণ করে বসে কে জানে। আমার প্রায় স্কুলের কাছে এসে গেছি। তুমি জানলে কি করে? তুমি কি আগে এখানে এসেছিলে? এখানে যত শিক্ষক আছে সবাই হাই লেভেলে ম্যানেজমিয়ান। আমার বউ একজন হাই লেভেলে ম্যানেজসিয়ান, আর সেখানকার শিক্ষক ওনার সাথেই দুবার এসেছিলাম। তুমি কি এই রাজ্যের? চল, আমরা এসে গেছি। আমরা সবাই বাইরে হলাম। বাইরে হয়ে তো আমি পুরো অবাক, কারণ আমরা একটা দ্বীপের মধ্যে এসে গেছি। জেটটি যে উঠতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। এই স্কুলে ঢোকার একটা রাস্তা, সেটা হলো আমরা যেখানে আছি সেই গেটে বড় করে লেখা ওয়েলকাম টু ম্যাজিশিয়ান একাডেমি। যেটা করে আমাদের সাথে যে এসেছিল সে আমাদের ভিতরে নিয়ে গেল। ভিতরটা অনেক বড়, 4টা বড় দালান, সামনে বিশাল মাঠ আর পিছনে জঙ্গল। সেই লোকটি আমাদের মাঠের মাঝখানে নিয়ে আসলো। তখনই সেখানে গুরুমশাই টেলিপোর্ট হয়ে আসলো, সাথে আরও কয়েকজন। তোমাদের সবাইকে ম্যাজিক্যাল একাডেমিতে স্বাগতম। আমি হচ্ছি এই একাডেমির প্রিন্সিপাল, তবে সবাই আমাকে গুরুমশাই বলেই ডাকে। তোমাদের সবাইকে এখানে আনা হয়েছে তোমাদের মধ্যে যে ম্যাজিক্যাল ক্ষমতা আছে তা সঠিকভাবে ব্যবহার করার ট্রেনিং দেওয়ার জন্য। তোমাদের জন্য এখানে সকল হাই লেভেলের ম্যাজিশিয়ানদেরকে তোমাদের মাস্টার হিসাবে রাখা হয়েছে। আর আমাদের এই একাডেমির যে সিও তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, শুধু আমি দেখেছি। তোমরা যদি তাকে দেখতে চাও তাহলে তোমাদের ম্যাজিকের ক্ষমতাকে হাই লেভেলে নিয়ে যেতে হবে, তাহলেই তাকে দেখতে পারবে। তোমাদের যত সমস্যা হবে তোমরা আমাকে না হয় যে কোনো মাস্টারকে বলতে পারো। সবাই বলে ওঠে ঠিক আছে স্যার। এখন তোমরা যে যার রুমে চলে যাও। সবাই বলে ওকে স্যার। সবাই আস্তে আস্তে যেতে লাগলো। আমি আমার রুমে যাওয়ার আগে গুরুমশাইয়ের পিছনে ম্যাজিক দিয়ে আগুন ধরিয়ে এসেছি। গুরুমশাই আমার দিকে সে একটা মুচকি হাসি দিয়ে আগুনটা নিভিয়ে চলে গেল। আমি হ্যারি আর আরেকটা ছেলেকে একসাথে একটা রুমে দেওয়া হলো। আমি সেই ছেলেটিকে, হাই আমি ডিকে, আর তুমি? হাই, আমি জ্যাক। ডিকে নামটা কি রকম অদ্ভুত। আসলে আমার নাম ড্যানিয়েল ক্রোক, সবাই আমাকে ডিকে বলেই ডাকে। ও, তুমি কি হিউম্যান? কিছুটা। আর তুমি? আমার বাবা একজন ডেভিল আর আমার মা ভ্যাম্পায়ার, তাই আমি দুটোরই। ও, এ হচ্ছে হ্যারি। হ্যারির দিকে চেয়ে বললাম কথাটি। হাই, আমি জ্যাক। তুমি কি হিউম্যান? হাই, না এঞ্জেল। তাহলে হয়ে যাক লড়াই। লড়াই করলে বিছানা থেকে নিয়ে পড়বি, বিছানার উপরে না। আমার ঘুমের ডিস্টার্ব হলে কিন্তু আমি দুজনকে পানিতে ফেলবো। এখন কিসের ঘুম? চল একাডেমিটা ঘুরে আসি। চলো। কথাটা ঠিক বলেছিস, কিন্তু কি? ভ্যাম্পায়ারগুলো যেভাবে আমার দিকে চেয়ে থাকে, আমারও তো ভয় হচ্ছে ওরা যদি আমায় আক্রমণ করে। আরো দূরে আমরা আছি না, চলতে। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে যাওয়া যাক। আমরা 3জন রুম থেকে বের হয়ে আসলাম।
আমার যে দালানটায় থাকি সেটা মোট 10 তলা, এক সাইডে ছেলেরা, অন্য সাইডে মেয়েরা। আমাদের রুম থেকে বাইর হলেই আমাদের রুম সামনে পড়ে। বাইরে হয়ে দেখি আমাদের রুমের বিপরীত রুমের সামনে 3টা মেয়ে দাঁড়িয়ে আছে। জ্যাক আমাদের নিয়ে যে মেয়েগুলো সামনে গেল, মেয়েগুলোর উদ্দেশ্য করে বলতে লাগলো, এলিয়া, তোমরা এদের সাথে পরিচয় হও। এ ডিকে আর এ হ্যারি। আর ডিকে, এরা হচ্ছে এলিয়া, মেরি ও জেসি। হাই। হাই। 3জন বলে ওঠে হাই। চল আমরা একাডেমি ঘুরে দেখি। সবাই বলে ওঠে ভাই আমি যাবো না। কেন? ভাই এরা আমার দিকে যেভাবে চেয়ে আসে, এমনকি কেউ আমার দিকে চায়নি, আমার খুব ভয় করছে। সবাই হাসা শুরু করলো। আরে দূর থেকে ওদের পছন্দ হয়েছে, তাই ওর দিকে এভাবে চেয়ে আছে। না, আমি বাড়ি যাবো। আরে ভাই কাঁদিস না। কি হচ্ছে এখানে? কিছু না মাস্টার। গুরুমশাই আমি বাড়ি যাব, এখানে আর থাকবো না। কি হয়েছে ডিকে? সবাই আমার দিকে কিভাবে চেয়ে থাকে, আমার ভয় করে না বুঝি? তুমি অ্যাঞ্জেল, হিউম্যান, ডেভিল 3 জাতির, কিন্তু তুমি সবসময় হিউম্যান ফর্মে থাকো, যার কারণে কেউ তোমার মধ্যে কোনো পাওয়ার খুঁজে পায় না। তাই যারা ভ্যাম্পায়ার তারা তোমার দিকে এভাবে চেয়ে থাকে। তোমাকে না আমি ফর্ম চেঞ্জ করার স্পেলটা শেখালাম। তবু আমি বাড়ি যাব। দেখো ডিকে, তুমি এখন আর ছোট নও যে সবসময় আম্মুর কাছে থাকবে। নিজের পরিচয় বলো না কখনো। আর এরকম সাধারণ ভ্যাম্পায়ার তোমার কাছে কিছু না, তাই এরকম আর হবে না আশা করি। আর একটু দুষ্টুমি কম করবে। এখন আর তুমি বাড়িতে নেই, কারোর সাথে দুষ্টুমি করলে পরে লড়াইও হতে পারে। বেশি করব না, একটু করব, আর আপনার সাথে বেশি করব। আচ্ছা ঠিক আছে, করো। এখন একাডেমিটা ঘুরে আসি আমি, বরং যাই। গুরুমশাই চলে গেল। আমি আমার পাশে চেয়ে যা দেখি তা দেখে আমি হাসবো না হাঁ করবো এটাই ভাবছি। সবাই আমার দিকে এভাবে চেয়ে আছো কেন, যেন আমি কোনো ভূত? তুই কে যে গুরুমশাই তোর সাথে ভালো সম্পর্ক? গুরুমশাই ছোটবেলা থেকে আমার ম্যাজিক শেখানো শুরু করে, সেখান থেকে গুরুমশাইয়ের সাথে এত ভালো সম্পর্ক। আমরা মনে হয় অন্য কিছু, গুরু মশাই সহজে কাউকে ট্রেনিং দেয় না। আরে দূর, চলো তো ঘুরে আসি। সবাই বলে ওঠে সবাই দালান থেকে বের হয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। ক্যান্টিনের কাছে স্টেডিয়াম, যেখানে কিছু ছেলে লড়াই করছে। আমরা সবাই লড়াই দেখার জন্য স্টেডিয়ামে চলে গেলাম। সেখানে 2টো ছেলে লড়াই করছে। আমি তাদের পাওয়ার অনুভব করতে চাইলাম। একজনের পাওয়ার আমার পাওয়ারের 20%, আর একজন 18%। একজন ডেভিল আর একজন অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল সবসময় ডেভিলদের থেকে কম শক্তিশালী হয়। যার জন্য অ্যাঞ্জেলদের সাথে লড়াইয়ে ডেভিলরা জিতে যায়। এখানেও সেটাই হচ্ছে। সেই অ্যাঞ্জেল ছেলেটি ডেভিল ছেলেটির সাথে কিছুতেই পারছে না। অ্যাঞ্জেল ছেলেটি তার সব স্পেল করে ফেলেছে, যার জন্য সে একেবারে দুর্বল হয়ে পড়েছে। ডেভিল ছেলেটিটা দেখেও তার ম্যাজিক করা বন্ধ করেনি। কেউ এগিয়েও আসছে না ছেলেটিকে বাঁচাতে। এখন যদি আমি না যাই তাহলে নিশ্চয়ই ছেলেটিকে মেরে ফেলবে। ডেভিল ছেলেটি একটি ব্ল্যাক ম্যাজিক্যাল বল তৈরি করে সেটা অ্যাঞ্জেল ছেলেটির দিকে ছুঁড়ে মারে। আমি সেই বলটি থেকে মারাত্মক একটা এনার্জি অনুভব করতে পারছিলাম। বলটা যদি সেই ছেলেটার উপরে পড়ে তাহলে তার শরীরে কিছুই খুঁজে পাওয়া যাবে না। আমি আমার আল্ট্রা স্পিডে গিয়ে সেই ছেলেটার সামনে দাঁড়ালাম এবং আমি আমার এক হাত সামনে ধরলাম। বলটি আমার শরীরে লাগার সাথে অদৃশ্য হয়ে যায়। ডেভিল ছেলেটি রেগে গিয়ে আরও বল ছুটতে থাকে। এ হয়তো ভাবছে আমি দুর্বল, কিন্তু আমার এক আঘাতেই এ শেষ হয়ে যাবে। আমি কিছুই করছি না, শুধু আমার হাতটা সামনে ধরে রেখেছি। ডেভিল ছেলেটি তবুও তার ম্যাজিক করা বন্ধ করেনি। আমি আমার হাতে একটু আগুন ও পানির তৈরি বল বানিয়ে ছুঁড়ে মারলাম সেই ছেলেটির উপর। বলটা ছোট ছিল বলে ডেভিল ছেলেটি এতটাও গুরুত্ব দেয়নি, কিন্তু এটাই তার আরও বড় ভুল ছিল। বলটি তার শরীরে লাগার সাথে সাথে স্টেডিয়ামের দেয়াল ভেঙে বাইরে মাঠে গিয়ে পড়ে। আমি আল্ট্রা স্পিডে ডেভিল ছেলেটির কাছে গিয়ে তাকে হিল করে দিলাম আর বললাম, নিজের শক্তি দেখানো হলে শক্তিশালীদের দেখাবেন, দুর্বলদের দেখাতে আসবেন না। এখানে সকল ছাত্রছাত্রীদের মাস্টার চলে এসেছে। তোর পিছন থেকে কে যেন বলে উঠলো, এখানে কি হচ্ছে? কথাটা শুনে সবাই সাইড হয়ে গেল। তোর পিছন থেকে গুরুমশাই সামনে আসলো। ডিকে, এখানে কি হয়েছে? গুরুমশাইও নিজের শক্তি দুর্বলদের দেখাতে এসেছিল। আমি যদি তখন না আসতাম সামনে, তাহলে ওই ছেলেটাকে মেরে ফেলতো। ভালো করেছো। আর তুমি যদি এরকম আর ভুল করো তাহলে তোমাকে এই একাডেমি থেকে বের করে দেওয়া হবে। দুঃখিত গুরুমশাই, এরকমের ভুল আর কখনো হবে না। সেটাই যেন হয়। ডিকে, রাতে আমার রুমে এসো, কিছু কথা আছে। আর দুষ্টুমি একটু কম করবে। আপনি কিন্তু বারবার এক কথা বলে আমাকে জ্বালাচ্ছেন। কোথায় আমি জ্বালাবো?
কোথায় আমি জ্বালাবো সেখানে আমাকে আপনি জ্বালাচ্ছেন। আচ্ছা যাও, করবো না। এখন যাও ঘুরো, আর সবাই যার যার কাজে যাও। সবাই চলে গেল। আমি জ্যাকদের কাছে এসে চল জঙ্গলে একটু ঘোরা যাক। তুই তো অনেক শক্তিশালী মিডিয়াম লেভেলের ম্যাজিশিয়ানকে এক আঘাতেই হারিয়ে দিয়েছিস। মিডিয়াম লেভেলে ম্যাজিশিয়ান উনি। হ্যাঁ, এখানে 5টি ক্লাস আছে। প্রথম ক্লাস 2 বছরের, এমন করে চতুর্থ ক্লাসেরও 2 বছরের, আর পঞ্চম ক্লাসে 1 বছরের। যারা নিজেদের ম্যাজিক হাই লেভেলে নিতে চায় তারা এই 9 বছরেই নিতে হবে। আর তুমি যার সাথে লড়াই করেছো সে চতুর্থ ক্লাসের প্রথম বর্ষের ছাত্র এবং মিডিয়াম লেভেলের ম্যাজিশিয়ান। তুই জানলে কি করে ওনার সম্পর্কে? কারণ উনি মেরির। ও, এই জন্যে মেরি আমার দিকে এভাবে চেয়ে আসে। এখন বল, কে কে যাবে জঙ্গল ঘুরতে? এখন যাওয়া যাবে না। কেন? কারণ একটু পরেই রাত হবে, আর প্রত্যেক রাতে পেছনের জঙ্গলে অন্য প্ল্যানেট থেকে নিনজা ম্যাজিশিয়ান আসে এবং তারা সেখানে কি যেন খোঁজে। সেই সময় যে ওখানে যায় তাকেই নাকি তারা মেরে ফেলে। গুরুমশাই কখনো এই বিষয়টা দেখেনি। সিও, স্যারের আদেশ রাতে কেউ যেন সেখানে না যায়, তাই কখনো কেউ যায়নি। এই বিষয়টা তো কিংকে জানানো উচিত। কি, প্রিন্স আসছে কোথা থেকে? আমি এখনো গুরুমশাইয়ের কাছে যাব। এখন যেতে পারবি না, গুরুমশাই এখন ধ্যান করছে, আর তার ধ্যান ভাঙলে যে ভাঙবে তাকে বড় ধরনের শাস্তি দেওয়া হবে। আমি কিছু শুনতে চাই না, তোমরা সবাই রুমে ফিরে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। ডিকে পাগলামি করিস না। আমাকে কেউ আদেশ দেবে সেটা আমি কখনো পছন্দ করি না, তাই কেউ কোনো কথা বলবে না। ঠিক আছে যা, কিন্তু পরে আমাদের কিছু বলতে পারবি না। আমি আর সেখানে না দাঁড়িয়ে আল্টা স্পিডে দৌড়ে দিয়ে সোজা গুরুমশাই রুমে চলে আসলাম। এসে দেখি গুরুমশাই ধ্যানে বসে আছে। গুরুমশাই, আপনি কি করে আমার সাথে বেইমানি করতে পারলেন? গুরুমশাই চোখ খুলে আমার দিকে তাকালো। গুরুমশাই চোখ রক্তবর্ণ ধারণ করেছে। গুরুমশাই যখন আমায় দেখে তখন আবার শান্ত হয়ে যায়। কি বেইমানি করলাম? আপনি কখনো এই নিনজার ব্যাপারে আমাকে অথবা আব্বুকে বলেছেন? আর সিও এটা জানলো কি করে সবাই? আর কথা তো ছিল আমার কথা কেউ জানবে না, কিন্তু এখন তো দেখছি সবাই আমার কথা জানে। শুধু বাকি আমার শুধু চেহারাটাই দেখা, নাকি আমার চেহারাটাও সবাইকে বলে দিয়েছেন? তুমি ভুল বুঝছো নিনজার কথাটা। আমি এই জন্য বলিনি কারণ এই নিনজা সমস্যাটা 1 মাস আগে হয়েছে, আর তুমি আসবে বলে জানাইনি। আগে সিও ছিল তোমার দাদু। তোমার দাদু হারিয়ে যাওয়ার আগে বলে যায় তার যাওয়ার পর যেন এই একাডেমির সিও তার নাতি মানে তুমি হও। এই কথাটা তোমার আব্বুও জানতো। আর তোমায় কথা বলার একটাই কারণ, এই সমস্যাটা দেখা দেওয়ার পর যখন আমি সবাইকে সেখানে রাতে যেতে মানা করি তখন তারা সবাই বলে আমরা হাই লেভেলের ম্যাজিশিয়ান। এই সামান্য নিনজাদের ভয় পেয়ে চলা আমাদের পক্ষে সম্ভব না। পরে আমি বলি সিও স্যার বলেছে এই কথা, তবু তারা বলে তারা নাকি কিংয়ের কাছে যাবে। পরে আমি বলি প্রিন্স হচ্ছে সিও, তাহলে এই কথাটি কিং জানবে না? পরে আর তারা কোনো কথা বলেনি। তোমার কথা এই জন্যই বলছি। শুরু থেকে আজ পর্যন্ত কতজন গায়েব হয়েছে? 30 জন একজন হাই লেভেলের ম্যাজিশিয়ান, বাকিরা সবাই লো লেভেলের ম্যাজিশিয়ান। এই কাজটা আপনি ঠিক করেননি। তোমায় আমি এই কথাটা বলার জন্যই ডেকেছিলাম। আর একটা কথাও আছে। আবার কোনো বিপদের কথা নয় তো? তোমাকে তো আমার সেই স্বপ্নের কথা বলেছি। সেখানে একটা বইয়ের কথার সাথে সাথে আরও একটি কথা বলেছিল। বইটি তো আপনি কখনো দেখাননি। আর অন্য কথাটি কি? একটা সোর্ডের কথাও বলেছিল যেটা তোমার জন্য সৃষ্টিকর্তা বানিয়েছে। সেই সোর্ডটি কোথায়? আমাদের এই একাডেমির নিচে একটি গর্ত দিয়ে গেলে একটা জায়গা পাওয়া যাবে। যদি তুমি সেই জায়গায় যেতে পারো তাহলে সেখানে একটা স্ন্যাক ড্রাগন দেখবে। যদি তুমি তাকে তোমার বন্ধু করতে পারো তাহলেই হবে। স্ন্যাক ড্রাগন কি? আর এখানে শর্ট কোথায়? আমি এটা সম্পর্কে জানি না, তার কারণ এই ড্রাগনটা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। শুধু এটা সৃষ্টিকর্তা আপনার জন্য লুকিয়ে রেখেছে। আর এটা কোনো সাধারণ ড্রাগন না, এই ড্রাগনটা সোর্ডও হতে পারে, আবার ড্রাগনও হতে পারে। সেই বইটি কোথায়? আমার কাছেই আছে। আমি সেটা কখন নিতে পারবো? তোমার যখন ইচ্ছা। আচ্ছা, পরে না হয় নিব, এখন আমি আসি। আচ্ছা। গুরুমশাই, আপনি যাই বলেন না কেন, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। যদি কখনো জানতে পারি আপনি আমাদের সাথে বেইমানি করেছেন তখন আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমি গুরুমশাইয়ের রুম থেকে বের হয়ে আমার দালানের দিকে যেতে লাগলাম। তখন জঙ্গল থেকে কীরকম আওয়াজ আসতে লাগলো। আমি সেখানে না দাঁড়িয়ে রুমে চলে আসলাম। যাক, জঙ্গলে এগুলো কিসের আওয়াজ? নিনজারা এসে গেছে তাই এইসব আওয়াজ হচ্ছে। কি এমন জিনিস খুঁজছে যার জন্য প্রত্যেকদিন আসতে হচ্ছে?
ওরাই ভালো জানে। একটু ওদের খাতিরদারি করে আসি। ডিকে সিও স্যারের নিষেধ কিন্তু। তোরা কাউকে না বললে কেউ জানবেও না। যদি তোর কোনো ক্ষতি হয়? কিছু হবে না, আমি এখন আসি। আরে কথা শুনে যা। যা চলে গেল। আমি ওদের কথা না শুনে আল্ট্রা স্পিডে দৌড় দিয়ে চলে গেলাম জঙ্গলে। দৌড়াতে দৌড়াতে আমি যখন জঙ্গলের মাঝখানে আসি তখন দেখি কয়েকজন নিনজা কি যেন খুঁজছে। আমি কি কোনো সাহায্য করতে পারি? কে তুমি আর এখানে কেন এসেছো? আমার প্রশ্ন সেটাই, আপনারা কারা? আমাদের রাজ্য বা আমাদের প্ল্যানেটে কোনো নিনজা নেই, তাহলে আপনারা কোথা থেকে আসলেন? কিংয়ের হুকুম, যে আমাদের কাজে বাধা দিবে তাকে মেরে ফেলতে। তুমি যদি আমাদের কাজে বাধা দাও তাহলে তোমাকেও মরতে হবে। আমার রাজ্য এসে আমাকে মারার হুমকি, নট ব্যাড। এখন ভাবছি তোমাদের বাঁচাবে কে? বাচ্চা হয়ে বড়দের মতো কথা, সবাই আক্রমণ কর। বাচ্চা বলছিস না? এবার দেখ বাচ্চার খেলা। নিনজাগুলো আমার চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। আমি আর 6টা ডানা বের করলাম এবং ডানাগুলো পুরো ছড়ালাম। এবার চারিদিকে ঘোরালাম। ডানার বাড়িকে সবগুলো নিনজা দূরে ছিটকে পড়লো। আবার উঠে আর সবাই একসাথে আক্রমণ করলো। আমি আমার আল্ট্রা স্পিডে দৌড় দিয়ে একটার বুকে, একটার মুখে, একটা গায়ে, এভাবে এক একজনের জায়গায় লাথি মারলাম। আমার স্পিড বেশি হয় কেউ কোনো কিছু করতে পারলো না। লাথি খেয়ে সবাই দূরে ছিটকে পড়লো। তখনই কারো পায়ের আওয়াজ পেলাম, মনে হলো কেউ এখানে আসছে। তাই আমি আল্ট্রা স্পিডে দৌড় দিয়ে একটা গাছের পিছনে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসলো, যাকে দেখে আমি একটা মুচকি হাসতে দিলাম। কি হয়েছে? এখানে তোমাদের এই অবস্থা কে করেছে? মাইকিং, একটা বাচ্চা ছেলে এখানে এসেছিল, তারপর বাচ্চাটার অনেক শক্তি। লজ্জা হওয়া উচিত, একটা বাচ্চার কাছে হেরে গেছো। তোমার বাচ্চাটা এখন কোথায়? কিং, বাচ্চাটা তো এইখানে ছিল, এখন কোথায় জানি না। তোমাদের কতবার বলেছি, কেউ যদি এখানে আসে তাকে জীবিত ফিরতে দেবে না, তাহলে কেন ভুলটা করলে? কিং, ছেলেটার শক্তি আমাদের শক্তি থেকে অনেক বেশি, তাই পারিনি। এখানে আর কোনোদিন আসবে না। যতটুকু পেয়েছো সেটুকু নিয়েই এখানে কাজ করো। আমি বললে তারপর আসবে। এখনই চলে যাও। ওকে মাইকিং। ওকে মাইকিং। আমি আর সেখানে না থেকে আল্ট্রা স্পিডে দৌড়ে আমার রুমে ফিরে এলাম। আমাকে দেখে, তুই ঠিক আসতেছিস, নিনজাগুলো ওর কিছু করেনি তো? ঠিক না থাকলে কি এখানে আসতাম? সেখানে কিছু কি দেখেছিস? কি? তোদের এসব চিনে কোনো লাভ নাই, তাই চুপ করে ঘুমা। আর আমার অনেক ঘুম পেয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে জ্যাকেট ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে চলে গেলাম ক্লাসরুমে। কিছুক্ষণ পর একজন মাস্টার আসলেন ক্লাসে। তোমরা সবাই ম্যাজিক কি তা জানো? বাকিরা সবাই বলে না মাস্টার। আমি বলে উঠি, জি মাস্টার। তাহলে ডিকে বলো তো ম্যাজিক কি? ম্যাজিক আমাদের জন্য সৃষ্টিগত একটি বড় পুরস্কার। ম্যাজিকের সাহায্যে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো আরও সহজভাবে করতে পারি। সব কিছুর একটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে, তেমনি ম্যাজিকেরও ভালো খারাপ আছে। আমরা যদি এই ম্যাজিককে ভালো কাজে ব্যবহার করি তাহলে সেটা ভালো হবে। যদি আমরা ম্যাজিককে অন্যের ক্ষতি করার কাজে ব্যবহার করি তাহলে সেটা খারাপ দিকে যাবে। আর বলতে হবে না, তোমরা সবাই জানো আমাদের সবার মধ্যে কিছু অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট আছে। কারো মধ্যে আগুন, পানি, বায়ু, বরফ ইত্যাদি অ্যাট্রিবিউট থাকে। কার কি অ্যাট্রিবিউট তা আমরা জানি। তার কারণ হচ্ছে আমরা যেটা করতে পারি। যেমন কেউ আগুনের ম্যাজিক পারে, কেউ ওয়াটার ম্যাজিক পারে বা আইস ম্যাজিক পারে ইত্যাদি। এখন কেউ ম্যাজিকে দুর্বল হয় তাহলে সে কি করে তার অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট চিনবে? আমার দেখা মতে আমাদের এই প্ল্যানেটে এমন কোনো লোক নেই যে তার অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট কি তা জানে না। এখন আমরা কি করে আমাদের ম্যাজিক্যাল ক্ষমতাকে লো লেভেল থেকে হাই লেভেলে নিব, সেটাই হচ্ছে কথা। তোমাদের এখানে আরো 9 বছর থাকতে হবে। এই 9 বছরে আমরা সকল মাস্টাররা তোমাদের ম্যাজিককে হাই লেভেলে নিয়ে যেতে যত সাহায্য দরকার করব। একটা কথা মনে রেখো, সকল কিছুই তোমাদের উপর নির্ভর করবে। তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে 9 বছর লাগবে না, তার আগেই তোমাদের ম্যাজিকের ক্ষমতা হাই লেভেলে চলে যাবে। এবার তোমাদের কোনো প্রশ্ন আছে? সবচেয়ে শক্তিশালী অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট কোনটি? এর জন্য আগে জানতে হবে কি কি অ্যাট্রিবিউট আছে। আগুন, পানি, বায়ু, বরফ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আরও কিছু সাব অ্যাট্রিবিউট আছে, যেমন লাইটেনিং, ডার্কটি ইত্যাদি ইত্যাদি। এগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে আগুন। আর কোনো প্রশ্ন আছে কারো? সবাই বলে না স্যার। তাহলে আজ এই পর্যন্তই।
এটা বলে মাস্টার চলে গেল। মাস্টারের পিছনে পিছনে আমিও বাহির হয়ে গেলাম। আমার দেখা দেখি হ্যারি, জ্যাক, এলিহা, জেসি, মেরি বাহির হলো। আমরা সবাই হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যেতে লাগলাম। এখন কোথায় যাবি? জঙ্গলে। কেন? কাল থেকে কোনো প্রকার স্পেল প্র্যাকটিস করিনি, তাই এখন করব। আর আমি সবসময় নিরিবিলি জায়গায় প্র্যাকটিস করতে পছন্দ করি। তাহলে আমরা যাচ্ছি কেন? তোমরাও সেখানে প্র্যাকটিস করতে পারবে। আমি জঙ্গলে একটা ফাঁকা জায়গা দেখেছি, যেটা প্র্যাকটিস করার জন্য একদম পারফেক্ট জায়গা। আচ্ছা, আমরা তো কেউ কারোর পরিচয় জানি না, জেনে নিতে পরিচয় হয়ে যাক। আমি ড্যানিয়েল ক্রোক, সবাই ডিকে বলে ডাকে। বাবা একজন সৈন্য আর মা কুইনের সাথে থাকে। এবার তোমরা বলো। আমি মেরি, আমার বাবা ডেভিল কিংয়ের জেনারেল। আমি এলিহা, আমার বাবাও ডেভিল কিংয়ের জেনারেল। আমি জ্যাক, আমার বাবা হচ্ছে ডেভিল কিং। আমি হ্যারি, আমার বাবা একজন সৈন্যর সাথে ম্যাজিক্যাল একাডেমির একজন মাস্টার। আমি শুনেছি ডেভিল কিংয়ের 2 জেনারেল আর 2 জন তার ভাই, এটা কি সত্য? আমাদের একাডেমিতে কি কোনো ড্রাগন বা ডিমান্ড নাই? চলো তোমাদের একটা জিনিস দেখাই। সবাই বলে কি? ওই দেখো। এগুলো কি? এখানে তো সব গর্ত করা, আর তো কিছু দেখতে পাচ্ছি না। নিনজারা এসে আমাদের গর্ত খুঁড়ে এবং এখানে লাল জাতীয় কিছু নিয়ে চলে যায়। কাল রাতে এখানে এসেছিলাম। তোমায় কিছু বলেনি ওরা? না, বলছে জামাই বাবাজি আসো একটু মিষ্টি মুখ করে যাও। লড়াই হয়েছিল ওর সাথে। এসেই গেছে, তাহলে প্র্যাকটিস শুরু করা যাক। তোমরা প্র্যাকটিস করো, আমি এখনই আসছি। কোথায় যাবি? যাবো এক জায়গায়, একটু ওয়েট করো। আমি আল্ট্রা স্পিডে দৌড় দিয়ে জঙ্গল থেকে একাডেমিতে এসে গুরুমশাইয়ের রুমে চলে এলাম এবং গুরুমশাইয়ের থেকে সেই বইটি নিয়ে আবার জঙ্গলে ফিরে এলাম। কী জন্য গিয়েছিলিস? এই বইটা আনতে তোরা প্র্যাকটিস কর, আমি বইটা পড়ি। সবাই বলে ওঠে ওকে। একটা পাথরের উপরে বসে আস্তে আস্তে করে বইটা খুললাম। বইটার কভার ও প্রথম পৃষ্ঠায় একটু ট্যাটু আঁকা, যেরকম ট্যাটু আমাদের হাতের মধ্যে আঁকা। পরের পৃষ্ঠে উল্টাতে আপনা আপনি বই লেখা উঠতে শুরু করলো। শুধু এতটুকুই লেখা, ওয়েলকাম কিং অফ ডাইরেক্টর। পরের পৃষ্ঠাতে উল্টাতে আবার লেখা শুরু হয়ে গেল। লেখা ছিল, সৃষ্টিকর্তার অদ্ভুতভাবে জন্ম নেওয়ায় এক শিশুকে যে একাই পুরো কোটি সৈন্যের সমান। তার বুদ্ধি উদারতা অনেক বেশি। সৃষ্টিকর্তা থেকে তাকে কিছু ক্ষমতা দেওয়া হয় যা তাকে রক্ষা করবে সবসময়। এরকম আরও অনেক কথা যা আপনাদের না জানলেও চলবে। পৃষ্ঠা সব শেষ, কিন্তু স্ন্যাক ড্রাগনের কোনো পরিচয় পেলাম না। এতক্ষণ বইটা বনাম ছিল, হঠাৎ আপনা আপনি বইটা খুলে গেল আর লেখা শুরু হয়ে গেল, স্ন্যাক ড্রাগন যা কয়েকটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যায়। এগুলো কিছুটা সাপের মতো ছিল, কিন্তু এদের 4টে পাও ছিল এবং মাথা সাপের মতো ছিল এবং এদের মাথায় সিংহের মতো কেস ছিল। সৃষ্টিকর্তা শুধুমাত্র একটি স্ন্যাক ড্রাগন বাঁচিয়ে রেখেছে, যেটার কিছুটা অলৌকিক ক্ষমতা আছে, যেমনটা একটা শর্টে পরিণত হতে পারে এবং এটা ধোঁয়ার মতো। যে স্ন্যাক ড্রাগনের মালিক যে হবে, স্ন্যাক ড্রাগনের সবসময় অদৃশ্য হয়ে তার চারিদিকে থাকবে। স্ন্যাক ড্রাগন নিজের ইচ্ছায় বড় হতে পারে, আবার ছোটও হতে পারে। আর কিছু লেখা নেই। আমি বইটাকে টেলিপোর্ট করে আমার রুমে রেখে আসলাম। আমি সেখান থেকে হ্যারিদের কাছে এসে, হ্যারি আমি একটু কাজে পানির নিচে যাব। পানির নিচে কেন? বলা যাবে না, তবে আসলে দেখতে পারবি। তুই ভাই আমাদের কাছে সব কিছু লুকিয়ে রাখিস, আমাদের বললে তো আমরা তো সাহায্য করতে পারি। আমার সাহায্য লাগলে তো আমি তোদের বলবোই। এখন আমি আসি। ওকে, যা। আমি আল্ট্রা স্পিডে দৌড়ে সেখান থেকে সাগরের কাছে চলে এলাম। গুরুমশাই বলছে আমাদের একাডেমির নিচে একটা গুহা আছে, সেখান দিয়ে যেতে হবে। তাই আমি পানিতে নেমে নিচের দিকে যেতে লাগলাম। আমার অ্যাক্টিভিটির পানিও, তাই গুরুমশাই আগে আমাকে পানি কন্ট্রোল করতে শিখিয়ে রেখেছিল, যার জন্য আমি অনেক স্পিডে সাঁতার কাটতে পারছিলাম। অনেক খোঁজার পর পেয়ে গেলাম সেই গুহাটা। আমি যখন সেই গুহাটার ভিতরে ঢুকতে যাব, তখন কোথা থেকে 2 মাথাওয়ালা একটা শার্ক আমায় আক্রমণ করলো। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম বলে শার্কের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারলাম। এখন আমি পানিতে আছি, যার জন্য আমার আগুনের কিছু করতে পারবে না। পানিতে নাই, কারণ পানিতে শার্ক আমার চেয়ে শক্তিশালী। তবে আইস অ্যাটিটিউড কাজে লাগতে পারে। জানি আইস একে বেশি সময় আটকে রাখতে পারবে না, তবে আমার গুহাতে ঢোকার সময়টা পেয়ে যাব। শার্ক আমার আক্রমণ করার আগে শার্কের চারিপাশে পানি বরফের বানিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি করে সেই গুহায় ঢুকে গেলাম। শার্কের শরীর গুহার মুখ থেকে অনেক বড়, যার কারণে সে ভিতর ঢুকতে পারবে না। শার্ক অনেক শক্তিশালী, যার জন্য সে একটু নড়তে বরফ ভেঙে গেল। শার্ক ছাড়া পেয়ে গুহার ভিতর ঢুকতে চেষ্টা করলো, কিন্তু তার মাথা ঢোকার পর আর শরীর ঢুকছে না। শার্কটি এমনভাবে ফেসেছে যে না পারছে পিছাতে, না পারছে এগোতে। আমি গুহার ভিতর ঢুকতে যাব, তখন একটা জিনিস খেয়াল করি, শার্কের মাথায় একটা মণি আছে। আমি কি মনে করে যে শার্কের কাছে গিয়ে তার মাথা থেকে সে মণিটা খুলে আমার প্যাকেটে নিয়ে নিলাম। মণিটা তোলার সাথে সাথে শার্ক কেমন জানি করতে লাগলো।
আস্তে আস্তে সার্কটি মানুষের মতো হতে লাগলো। আমার সামনে এখন সার্কের বদলে একটা লোক দাঁড়িয়ে আছে, যাকে দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না। নিজের শরীরের চিমটিকে দেখলাম, না আমি সত্যিই দেখছি, কিন্তু এটা কি করে সম্ভব? আপনি এখানে কি করে? এখানের কিছু কথা অজানা থাক, তাহলে গল্পটায় কিছুটা রহস্য থাকবে। না হলে এখানের কথাগুলোই সব কিছু পরিষ্কার হয়ে যেতে পারে, যার ফলে আপনাদের কাছে গল্পটা এতটা ইন্টারেস্টিং লাগবে না। কিছুটা রহস্যই থাকুক। এতক্ষণে বুঝছি আপনি বরং কোথায় লুকিয়ে থাকুন। আমি যতদিন না বলছি কারোর সামনে আসবেন না। দরকার হলে ছদ্মবেশ নিয়ে চলবেন। ঠিক আছে। তারপর সে চলে গেলে আমিও গুহার ভিতরে চলে গেলাম। গুহাটা একেবারে অন্ধকার। সাধারণ মানুষ হলে কিছুই দেখতে পেত না। পুরোপুরি দেখতে না পারলেও কিছুটা দেখতে পারছি। যেহেতু এটা পানির নিচে, তাই এটা গুহাটা পানি আছে। সাঁতার কেটে আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম। হঠাৎ সামনে কোথা থেকে দুইটা ছোট অক্টোপাস আমার দিকে আসতে লাগলো। এদের দেখে আমার মোটেও ভালো লাগছে না, কারণ এদের প্রত্যেকটা হাত কেমন লাল লাল। অন্য অক্টোপাস দেখতে কখনো এরকম হয় না। এরা আমার কাছে এসে তাদের হাত দিয়ে আমার উপর বাড়ি মারে। আমি আমার হাত সামনে ধরলাম, কিন্তু তবুও কিছু হলো না। হাতের বাড়ি খেয়ে দেওয়ালে গিয়ে ছিটকে পড়লাম। উঠে দাঁড়ানোর আগেই একটা অক্টোপাস আমার পায়ে ধরে একের ওপর এক আছাড় মারতে লাগলো। প্রথমে ভেবেছিলাম পায়ে ধরে মাপ চাই, পরে আমার আছাড় মারা শুরু করে। তখন বুঝে গেছি কেন পায়ে ধরছে। একটা আছাড় মারে, আরেকটা আবার আছাড় মারে, এভাবে একবার ভাই এদের বল, আমি ফুটবল নয়। এদের ওপর কোনো প্রকার ম্যাজিকই কাজ করছে না। আছাড় মারা বন্ধ হয় মনে করছিলাম, এই বুঝি মারা বন্ধ হলো, কিন্তু না। একটা দেখি আমায় তার হাত দিয়ে খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে এলো। যদি কোনো ভুল করি মাফ করবেন, আজ মোর শেষ দিন। মরার আগে একটা দুঃখ, একটা প্রেম করতে পারলাম না। আমার মনে কথা শুনে হয়তো অক্টোপাসটির হৃদয়ে মায়া জেগে উঠলো, তাই হাত দিয়ে যে অক্টোপাসটি আমায় খেতে চেয়েছিল তার মুখ বরাবর একটা বাড়ি মারলো, যার ফলে আমি দূরে ছিটকে পড়লাম। যে অক্টোপাসটি আমায় বাঁচিয়েছে সেটা আমার কাছে আসতে লাগলো। আমি মনে করেছিলাম এটা বলবে আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কিন্তু মোর ধারণা সম্পূর্ণ ভুল করে আমায় তার হাতে ধরে খাওয়ার জন্য মুখের কাছে নিতে লাগলো। এখনও মুই কী করে এদিকে যাইতে বিপদ, ওদিকেও যাইতে সেখানেও বিপদ। এখন একটা জিনিস খেয়াল করিনি, গুহার থেকে জায়গায় আমি আছি সেই জায়গাটা একেবারে পরিষ্কার, যেন এখানে আয়না লাগানো আছে। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। আয়নায় অক্টোপাসগুলোকে দেখা যাচ্ছে, কিন্তু আমায় দেখা যাচ্ছে না। আমায় দেখা গেলে তো অন্তত একটু চুলগুলো ঠিক করতে পারতাম। মরার পর যদি কোনো মেয়ে আমায় দেখতো তাহলে তো অন্তত পটাতে সহজ হবে। এতক্ষণে অন্য অক্টোপাসটি উঠে তার হাত দিয়ে আমায় টানা শুরু করলো। একবার এদিকে তো আবার ওদিকে। আমি বুঝতে পারছি না এরা কি আমায় মুরগি পাইছে নাকি যে আমায় খাওয়ার জন্য টানাটানি করছে। না ডিকে, একটু ভাব, কি করা যায়? তোকে এত সহজে মরা যাবে না, কি করা যায়? একটু থামতো, একটু ভাবতে দে, কি করে তোদের হাত থেকে বাঁচা যায়। আমার কথা শুনে অক্টোপাসগুলো কি করবে কিছু বুঝতে পারছে না। অক্টোপাসগুলো অনেক ভদ্র। আমার কথা শুনে টানাটানি বন্ধ করে দিল। কি করে পাইছি। এবার কীভাবে বাঁচবে চান্দুরা, তোমাদের বাপ আ গেয়া। আর এগুলো তখন আমাকে দেখাচ্ছে না, তার মানে এখানে কোনো রহস্য আছে। আমি টেস্ট করার জন্য অক্টোপাসগুলোর প্রতিছবির ওপর একটা বড় বল বানিয়ে ছুঁড়ে মারলাম। বলটা যেগুলোর ওপর লাগতে সেখানে আবার রিটার্ন অক্টোপাসগুলো উপর লাগলো। এতক্ষণে বুঝলাম এদের ওপর কোনো ম্যাজিক কেন কাজ করছে না। কোনো রকম দুটোর হাত থেকে বেরিয়ে ওদের সামনে গিয়ে চারিপাশে পানি সরিয়ে অক্টোপাসের প্রতিছবির ওপর সবচেয়ে শক্তিশালী আগুন ও পানির একত্রে মিলিয়ে বল বানিয়ে সেটা ছুঁড়ে মারলাম। মারার সাথে সাথে সেটা রিটার্ন অক্টোপাসগুলোর ওপর এসে লাগলো, যার জন্য এদের চারিপাশে আগুন ও পানি মিলে একটা ব্যারিয়ার হলো। আগুন পড়ে আর পানি সেটা নিভায়, যার ফলে আর কোনো প্রকার শক্তি সেটা দেখতে পারবে না। ওখানে না দাঁড়িয়ে গুহার ভিতরে যেতে লাগলাম। অনেকক্ষণ যাওয়ার পর গুহার শেষ মাথায় একটা দরজা দেখতে পেলাম। দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি করে দরজাটা খোলা যায়। ম্যাজিক দিয়ে খোলার চেষ্টা করলাম, কিন্তু এটার ওপর কোনো প্রকার ম্যাজিক কাজ করছে না। দরজাটা ভালোভাবে দেখছি খোলার কোনো উপায় আছে কি না তার জন্য। দরজার চারপাশে দেয়ালটা ভালোভাবে দেখছি, তখন হঠাৎ একটা জায়গায় চোখ পড়ে। সেই জায়গাটা হাত দিতে সেই জায়গাটা পাথরটা খুলে আমার হাতে এসে গেল। কিছুই বুঝলাম না কি হলো এটা। পাথরটার এদিক ওদিকে তাকাচ্ছি, হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে যায়। আমি একটা প্যাকেট থেকে সেই মণিটা বের করে পাথরটায় জায়গাটায় রাখলাম। সেখানে আমার চোখ আটকে গিয়েছিল। মণিটা যেখানে রাখতেই মণিটা পাথর হয়ে ভিতরে ঢুকে গেল। মণিটা পাথরে ঢোকার সাথে সাথে পাথরটা আনার হাত থেকে আপনা আপনি উড়ে দরজার সামনে গেল এবং তার থেকে আলো বের করলো। আলো লাগার সাথে সাথে দরজাটা কাঁপা শুরু করলো। কিছুক্ষণ পর দরজাটা ছোট একটা গর্ত হয়ে গেল, ঠিক শ্বেত পাথরের মাপে।
পাথরটা সেই গর্তে ঢুকে গেল। দরজাটা হঠাৎ করে কাঁপাকাঁপি শুরু করলো। একটু পর দরজাটা আস্তে আস্তে খুলতে লাগলো। ভিতরটা দেখে আমি পুরো অবাক। এত সুন্দর জায়গা আছে বলে আমি কখনো শুনিনি। এর চেয়ে বড় অবাক হয়েছে আরেকটা জিনিস দেখে, সেটা হলো আগে বলেছিলাম গুহাটি পানির নিচে, যার ফলে গুহার ভিতরে পানি আছে, কিন্তু দরজায় ওই পাশের পানি ওপাশে যাচ্ছে না, জেনে এখানে কোনো অদৃশ্য দেওয়াল আছে। আমি আস্তে আস্তে দরজার কাছে যেতে লাগলাম। খুব সহজে এ পাশে এসে পড়লাম। কোনো প্রকার বাধাই পেলাম না। আর আমার সাথে এক ফোঁটা পানি এদিকে আসলো না। আস্তে আস্তে আমি ভিতরের দিকে যেতে লাগলাম। হঠাৎ কে যেন বিরাট এক গর্জন দিল, যার ফলে পুরো জায়গাটা ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু করলো। হঠাৎ এক বিশাল লম্বা সাপের মতো 2 পা ও 2টা ডানাওয়ালা ড্রাগন আমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ আবারও একটা বিরাট চিৎকার দিল। হঠাৎ ড্রাগনটা ছোট হতে লাগলো, কিছুটা ছোট হয়ে এটা আমার কাছে এসে চারপাশে ঘুরতে লাগলো। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম ড্রাগনটাকে আমার দিকে আসতে দেখে, পরে চারপাশে ঘুরতে দেখে ভয়টা কেটে গেল। আমি তো ভেবেছিলাম এর সাথে হয়তো আমার লড়াই করে অথবা অন্য কিছু করে এর সাথে বন্ধুত্ব করতে হবে, কিন্তু কিছুই করতে হলো না। তুমি এত সহজ আমার সাথে বন্ধুত্ব করলে কেন? যখন আস্তে আস্তে আমাদের ওই স্নেক ড্রাগন জাতিটা বিলুপ্ত হতে লাগলো, শুধু আমি বেঁচেছিলাম, তখন এক রাতে আমি স্বপ্নে আমার এখানে আসার কথা এবং কিছু বছর পর একজন আসবে যে হবে আমার মালিক। স্বপ্নে বলেছিল এখানে আমি আসলে নাকি কিছু অদ্ভুত শক্তি পাবো, কিন্তু আজও সেই শক্তিটা আমি পাইনি। স্বপ্ন এটাও বলেছিল যে আমার মালিক হবে যদি কখনো সে আমার সামনে আসে, তাহলে আমি আর মানুষ ফর্মে আসতে পারবো না। এর জন্যই আমি তখন গর্জন দিয়ে ছিলাম। ও, তোমাকে স্বপ্নে এখানে আসলে যে শক্তি পাবে বলেছিল, সেই শক্তিটা হলো আমি যদি তোমার ছোট একটা স্পেল পড়ে ধরি তাহলে তুমি একটা শর্ট হয়ে যাবে, এবং আবার আমি বললে তুমি ড্রামস ফর্মে ফিরে আসতে পারবে। ও, এখন তোমার একটা ভালো নাম দেওয়া দরকার, যেহেতু স্নেকের মতো শর্ট হতে পারো, তাই তোমার নাম আমি অ্যান্ড্রেস দিলাম। আপনি যেই নাম দিবেন সেটাই হবে। তাহলে এখন এখান থেকে ফেরা যাক। আপনার ইচ্ছা। আমি সেখান থেকে টেলিপোর্ট হয়ে হ্যারিরা যেখানে ছিল সেখানে চলে এলাম। এসে দেখি সবাই একটা বসে কি যেন বলছে। আমি অদৃশ্য হয়ে ওদের কাছে গেলাম। জ্যাক, এখানে তো ডিকে আছে, না হয় আমার কিন্তু ভয় হচ্ছে। আরে কিসের ভয়? ডিকে দেখছিস এক্ষুনি ফিরে আসবে। আমাদেরকেও ডিকের সাথে গেলে ভালো হতো, তাহলে এতটা টেনশন হতো না। আমি আস্তে করে ওদের পাশে বসে দৃশ্যমান হয়ে, আমাকে নিয়ে করে কথা হচ্ছে কি? আমাকে দেখে তো সবাই যেন ভূত দেখলেও মনে হলো। আর অ্যান্ড্রেসকে ওরা দেখতে পারবে না, কারণ ও এখন অদৃশ্য হয়ে আছে। তুমি আসলে কখন? আমি কখনই এসে দাঁড়িয়ে আছি তোমাদের কাছে আর তোমাদের কথা শুনছিলাম। কিন্তু আমরা তোমায় দেখিনি। দেখবে কি করে? আমি তো অদৃশ্য হয়েছিলাম। মালিক, এখানে কোথাও যে ডোম্বাই আছে। আচ্ছা, হ্যারি ডোম্বাইন কি করে? এর নাম তো আমি কখনো শুনিনি। ডোম্বাই হচ্ছে এক ধরনের ম্যাজিক্যাল পাথর যা থেকে শক্তি উৎপন্ন করা যায়। যদি সেটা ভালো জায়গা থেকে উৎপন্ন করা হয় তাহলে সেটা খেলে হোয়াইট শক্তি পাওয়া যাবে, আর যদি খারাপ জায়গা থেকে উৎপন্ন করা হয় তাহলে সেটা থেকে ব্ল্যাক শক্তি পাওয়া যাবে। এই পাথরগুলো সব জায়গায় পাওয়া যায় না, আর এগুলো সম্পর্কে মানুষ বেশি জানে না। এগুলো খাওয়া হয় নিজের ম্যাজিক পাওয়ার বাড়ানোর জন্য। চলো তাড়াতাড়ি ফিরে যাক। সবাই বলে তোমরা আগে যাও, আমি এখনই আসছি। সবাই বলে ওকে। ওরা সবাই উঠে চলে যেতে লাগলো। এতক্ষণে বুঝলাম কেন নিনজারা এখানে এসে মাটি খোঁড়ে। এর জন্যই আমি উপরে এত পরিমাণে ডোম্বাইয়ের ঘ্রাণ পেতাম। এখন যদি কেউ এটা খাওয়ার জায়গায় উৎপন্ন করে তাহলে কিন্তু সে অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। উৎপন্ন বলতে পাথরটাও কোঁড়া করে, সেটা খাওয়ার উপযোগী হওয়ার কথা বোঝানো হয়েছে। তাহলে তুমি বরং এখানে থাকো, আসো আমার জন্য এরকম পাথর নিয়ে এসো। আমি জানি না সে ভালো না খারাপ, তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে চাই। আমি যেন কোনো প্রকার অবহেলার কারণে আমি আমার রাজ্যের মানুষকে বিপদে ফেলি। ঠিক আছে, আপনি যান, আমি সেগুলো নিয়ে আসবো। ওকে। আমি সেখানে অ্যান্ড্রেসকে রেখে একাডেমির দিকে আসতে লাগলাম। অ্যান্ড্রেসকে কেউ দেখতে পারবে না, যার জন্য কেউ দেখে ফেলার ভয় নাই। একাডেমিতে ফিরে এসে রুমে চলে গেলাম। আজ প্রচুর মার খেয়েছি। এখন যদি একটু বিশ্রাম না করি তাহলে আমাকে 2-1 নিয়ে হাঁটতে হবে। একটু ঘুমিয়েছিলাম, কোনো হালার জানি তা সহ্য হয় না। আমায় ধাক্কিয়ে ঘুমটা ভাঙিয়ে দিল। চোখ খুলে দেখি সব কয়টা একসাথে আমার ঘুমের 12টা বাজিয়েছে। কি হয়েছে? এবার ধাক্কাচ্ছিস কেন? তোর কি শরীর খারাপ নাকি যে এখানে ঘুমাচ্ছিস?
কন্ত কেমনটা লাগে? ঘুমের থেকে তুলেছি এটা জিজ্ঞানোর জন্য। কি রে, কিছু বল। শালা, ঘুম থেকে তুলে জিজ্ঞেস করছি শরীর খারাপ নাকি? উঠে দুটোকে টান দিয়ে খাটে শুয়ে ঘুষি লাথি মারতে শুরু করলাম। হালা, আর ঘুম থেকে তুলবি? ভাই মাফ করে দে, আর জীবনেও তোর ঘুমাইলে ডাকুমো না। সুযোগ কখনো মিস করবো না, আর ইচ্ছা মতো তোদের মারবো। হ্যারি, ডিকে একা আর আমরা দুজন, লজ্জা করছে না মার খাচ্ছি যে? শালা, তুই কি আদর খাইছিস যে আমায় বলছিস লজ্জা করিস না? চল দুজন মিলে তাকে মারি, আর মার খেতে পাচ্ছি না। সুযোগ কখনো মিস করবো না, আজ ইচ্ছা মতো তোদের মারবো। হঠাৎ পেছন থেকে কে যেন আমার উপর ম্যাজিক্যাল বল ছুঁড়ে মারলো, আগে খেয়াল করি নাই, যার জন্য বলটা লাগার সাথে সাথে দেয়ালে গিয়ে বাড়ি খেলাম। উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখি মেরি ও এলিয়া হাতে ব্ল্যাক ম্যাজিক্যাল বল বানিয়ে রেখেছে। আমি ফিরতে এবার বল ছুঁড়ে মারলো। এবারও খেয়াল করি নাই, যার জন্য বলটা আমার শরীরে লাগতে আবার গিয়ে দেয়ালে বাড়ি খেলাম। আমাদের প্রিন্সিপালকে মারার সাহস হয় কি করে? সামান্য একটা সৈন্যের ছেলে হয়ে। তখন অ্যান্ডেস রুমে আসে, আর যখন দেখে ওরা আক্রমণ করছে তখন অ্যান্ডেস দৃশ্যমান হয়ে তার লেজ দিয়ে ওদের বাড়ি দেয়, যার ফলে ওরা দেয়ালে বাড়ি খায়। ওদের কাছে অ্যান্ডেস গিয়ে হাঁ করে এক গর্জন দেয়। অ্যান্ডেস, আমি তোমাকে কি বলেছিলাম ওদের মারতে বা দৃশ্যমান হতে? মালিক, ওদের কি হবে? সাহস হয় আপনাকে মারার? ওরা কি আপনার পরিচয় জানে না? এখন অদৃশ্য হয়ে আমার কাছে এসো। ঠিক আছে মালিক। ডিকে, ওটা কি ছিল? দেখতে কেমন সাপের মতো, কিন্তু এর পা আছে। এটা আমার পোষা প্রাণী, এটা নিয়ে কথা না বললে আমি খুশি হব। এলিয়া ও মেরি, তোমরা কিন্তু কাজটা ঠিক করো নাই। ডিকে কিন্তু আমার বন্ধু, তাই ডিকে আমাদের মারতে পারে। তোমরা দুজন ঠিক আছো? এমনিতে সারাদিন মার খেয়েছি, একটু ঘুমিয়েছিলাম, আর তোরা এসে ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিলি। এখন আবার ওরা মেরেছে। যদি হিলিং পাওয়ার না থাকতো তাহলে আজ আমার শেষ দিন ছিল। তুই ঠিক আছিস? এখন তোরা যা এখান থেকে। তোকে এই অবস্থায় ফেলে বন্ধু হয়ে কিভাবে আমরাই চলে যাই? অ্যান্ড্রেস, এদের একটু বন্ধুত্ব পালন করা শেখাও তো। আরে ওকে কেন ডাকতিস? আমাদের বলতেই তো হয় আমরা চলে যাচ্ছি। এখনও দাঁড়িয়ে আছিস? ওরা সবাই রুম থেকে বাইর হয়ে গেল। আমি উঠে গিয়ে রুমের দরজাটা বন্ধ করে আসলাম। অ্যান্ড্রেস ম্যাজিক্যাল পাথরগুলো কোথায়? এই নিন। এখন এগুলো কি করব? আপনি যদি না পারেন খাওয়ার উপযোগী করতে, তাহলে আমাকে আবার যেখান থেকে এসেছি সেখানে নিয়ে এগুলো খাওয়ার উপযোগী করে আনতে হবে। তাহলে যাও। এখন আমি খাওয়ার উপযোগী করতে পারবো, কিন্তু এর ম্যাজিকের শক্তি এখন আপনি পাবেন না। এইগুলো খাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, তখন যদি খাওয়া হয় তখন এগুলো সম্পূর্ণ পাওয়ার আপনি পাবেন। সময়টা কখন? প্রত্যেক 12 বছর পর পর এই সময়টা আছে। কি? তাহলে আমায় 12 বছর অপেক্ষা করতে হবে? না, আরো 18 বছর অপেক্ষা করতে হবে। তাহলে তুমি বরং আরো খুঁজে সেখান থেকে রেখে এসো। অ্যান্ডেস চলে গেল, আমিও মনের শান্তিতে ঘুম দিলাম। নিনজা সিটি। আমাদের হাতে আরো 8 বছর সময় আছে, আর এখন আমরা আর ম্যাজিক্যাল একাডেমিতে যেতে পারবো না। কেন মাই কিং? কারণ এখন সেখানে সেই রাজ্যে প্রিন্স ভর্তি হয়েছে। এখন আমরা গেলে নিশ্চিত ধরা পড়ে যাব, তাই কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। সেনাপতি, ম্যাজিক্যাল পাথরগুলো খাওয়ার উপযোগী করো তাড়াতাড়ি, আর কিছু ভালো দেখে নিন্দা সৈন্য আলাদা করে রাখো। আর তুমি একটা 6 সৈন্যের দল বানিয়ে কোয়োশিয়াপ সিটিতে গিয়ে সেখানকার গ্রিন ম্যাজিক্যাল পাথরগুলো নিয়ে আসো এবং সেগুলোকে গুঁড়ো করে রাখবে। ঠিক আছে কিং। আর শুনো, আমি এখানে আর আসতে পারবো না যতদিন সেই সময়টা না হয়, তাই মন্ত্রী তোমাকে এখানকার সব কিছুর উপর নজর রাখতে হবে। ঠিক আছে কিং। তাহলে তোমরা সবাই নিজ নিজ কাজ করো। অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডে নতুন কিং বসে আছে রাজসভায়। তার পাশে দাঁড়িয়ে আছে তার উপদেষ্টা, যার কথায় চলাচল করেন বর্তমান কিং। হ্যাভেন কিংবিহীন রাজ্য পরিচালনা করছে 2 কুইন, আর তাদের সকল কাজ বুঝিয়ে দিচ্ছেন পুরানো কিং। এভাবে আর কতদিন কিং? তোর কথায় আমরা এখনো কিছু করি নাই, কিন্তু আজ 10 বছরের উপরে হয়ে গেল, এখনো কোনো খোঁজ নেই। ভরসা হারালে চলবে না। কিং কি বলে গেছে মনে নেই? তার কথা অনুযায়ী তার মৃত্যুর কোনো রকম ইঙ্গিত আমরা পাইনি, তাই আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কিং এখনো বেঁচে আছে এবং সময়ের অপেক্ষায় আছে। সময় যখন আসবে ঠিকই সে সবার সামনে আসবে। আমিও সেই আশায় আছি। এখন সবকিছুই সৃষ্টিকর্তার মর্জির উপরে। কিং এর কথা অনুযায়ী আমাদের আরো শক্তিশালী হতে হবে
এবং আমাদের সৈন্যকে আরো শক্তিশালী করে তুলতে হবে। 9 বছর পর। দেখতে দেখতে চলে যায় 9টা বছর। এই 9 বছরে ডিকে তার সকল পাওয়ার হাই লেভেলে নিয়ে ফেলেছে। 8 বছর পর ম্যাজিকের পাথর খাওয়ার কথা ছিল, সেটাও হয়ে গেছে। সেটা খাওয়ার পর ডিকের মধ্যে আলাদা ম্যাজিক্যাল ক্ষমতা যোগ হয়ে যায়। আর নিনজা সিটির কিং সেদিন ম্যাজিক্যাল পাথরের সাথে এক ধরনের গ্রিন ম্যাজিক্যাল পাথর এক করে তার নিনজা সৈন্যকে খাওয়ায়, আর সে শুধু ম্যাজিক্যাল পাথরটাই খায়। আজ ডিকের শেষ দিন এই একাডেমিতে। ডিকেও হ্যারি জ্যাকের সম্পর্কটা একেবারে আপন ভাইয়ের মতো হয়ে গেছে। যেই ডিকে এককালে সিঙ্গেল বলে দুঃখ করতো, আজ সেও মিঙ্গেল। শুধু আমি আজও সিঙ্গেল রয়ে গেলাম। জিকে আর জেসির মধ্যে ভালোবাসা থুকু ভালোবাসা হয়ে গেছে। সাথে হ্যারিও মেরিকে পটিয়ে ফেলেছে। জ্যাক আর এলিয়ার মধ্যেও আগে থেকেই সম্পর্ক ছিল। ডিকের সাথে জ্যাক, হ্যারি, এলিহা, মেরি, জেসি হাই লেভেলের ম্যাজিশিয়ান হয়ে গেছে। অন্যদিকে বাকি রাজ্যের কিংরা মিলেও ফন্দি করছে ডিটাক্সের সাথে যুদ্ধ করার। ড্রাগনরাও এখন বাকি রাজ্যের সাথে যুদ্ধ করার জন্য হাত মিলিয়েছে, শুধু অপেক্ষা করছে তার রাজ্যের যত ছেলে মেয়ে আছে তারা ফিরে আসুক আবার। আজ থেকে 15 দিনের জন্য একাডেমি বন্ধ থাকবে, আর এর মধ্যেই বাকি রাজ্যরা আক্রমণ করবে। সকল কাজকর্ম শেষ হওয়ার পর একাডেমি 15 দিনের জন্য বন্ধ হলো। অনেকক্ষণ ধরে কথা বলছি, গলা শুকায় গেছে, একটু পানি খেয়ে আসি কেমন? ডিকে ও হ্যারি জ্যাক একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আবারও দেখা হবে। তোর সাথে কাটানো সময়গুলো খুব মনে পড়বে। আমারও। তোমরা সবাই যদি আমাদের রাজ্যে এখন চলো তাহলে তো কোনো অসুবিধা নেই। আমি 9 বছর হয়ে গেছে আমি বাড়ি যাই নাই, আম্মু আব্বুরে দেখিও নাই। আরে এতদিন যখন অপেক্ষা করতে পারছো, আর কয়েকটা দিন অপেক্ষা করলে কিছুই হবে না। আর তুমি একা যাচ্ছ না, সবাই তো যাচ্ছে। হ্যারি তুইও যাবি? আমার মামার বাড়ি হচ্ছে হিলডার, আর সেখানে প্রিন্সেস হচ্ছে জেসি। তোর আম্মু ভ্যাম্পায়ার? এর জন্যই তো তুই শালা সবসময় আমার লগে ঘুরোস। অনেকবার চেষ্টা করছি রক্ত খাইতে, কিন্তু তোর ঘাড়ে দাঁত লাগানোর সাথে কে জানি লাথি মারে, তাই কোনো খাইতে পারি না। শুধু শুধু শালা আজ যদি ভ্যাম্পায়ার হতাম না, চিন্তা করে কোনো লাভ এটা বলার সাথে সাথে আমার মধ্যে কি যেন হতে লাগলো। হঠাৎ আমার চোখ বন্ধ হয়ে গেল। তাহলে যখন চোখ খুলি তখন আমি নিজে কয়েকটা লোকের সামনে শোয়া অবস্থায় পাই। তাদের মেয়ে উঠে বসে তাদের দিকে ভালো করে দেখি, কারো মুখে হরির পড়ার সামনে দেখা যাচ্ছে না। আপনারা কারা আর আমি এখন কোথায়? প্রত্যেকজন আলাদা রকম ভঙ্গি পড়ে আছে। তুমি এখন কোন মস্তিষ্কের মধ্যে আছো সত্তা, আর আমরা তোমার আমি হচ্ছি তোমার মধ্যে ভ্যাম্পায়ার সত্তা। আমি হচ্ছি তোমার মধ্যে ভ্যাম্পায়ার সত্তা। আমার মধ্যে ভ্যাম্পায়ার শক্তিও আছে। তুমি কথা বলছো, ওরা বলছে না কেন? ওদের মুখে তারাই মজা করছিলাম। কি? আরে মজা করছিলাম। আমি কি এখন তাহলে ভ্যাম্পায়ার শক্তিটা ব্যবহার করতে পারবো? এখন তুমি তোমার মস্তিষ্কের মধ্যে আসতে, এখন তুমি তোমার মস্তিষ্কের মধ্যে আসতে, এখন তুমি আমার সত্তা ও সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে। এখন তুমি আমার নিজের মধ্যে ফিরে যাবে। এখন তুমি আমার নিজের মধ্যে ফিরে যাবে। আমি কিছু বলার আগে আমার চোখটা বন্ধ হয়ে গেল। আমি যখন চোখ খুলি তখন নিজেকে আবার আগের জায়গায় পাই। আশ্চর্য হলাম তখন যখন দেখলাম আমি আমার মস্তিষ্কে যাওয়ার আগে যেমন ছিল সবাই এখনো সবকিছু তেমনই আছে। কে কথা বলছিস না কেন? আরে তুই বলবি এখন যাবি কি না? আচ্ছা চল। তারপর আমরা সবাই জেসির সাথে চলে এলাম ওদের রাজ্যের হিলডারে। রাজ্যটা আমাদের রাজ্যের মতো এত উন্নত না। রাজ্যটা আমাদের রাজ্যের মতো এত উন্নত না হলেও কিছুটা উন্নত আছে। যেখানে নিজের রাজ্যের বর্ণনা দিলাম না, সেখানে রাজ্যের বর্ণনা দিয়ে কী লাভ? অবশেষে চলে এলাম রাজপ্রাসাদের সামনে। সবাই আগে আগে হাঁটছে আর আমি ওদের পেছন পেছন হাঁটছি। কি রে পেছন পেছন হাঁটছিস কেন? আমি পথ চিনি না, তাই তোর আগে হাঁট আর আমি পেছনে হাঁটি। দেখিস আবার কোনো ভ্যাম্পায়ার তোর উপর আবার আক্রমণ করে না বসে। মুই এসব ভয় পাই না। মুইও এখন ভ্যাম্পায়ার বললে হ্যারির থেকে একটু রক্ত খেয়েও দেখতে পারি। তুই ভ্যাম্পায়ার? আচ্ছা, আমার রক্ত না খেয়ে তুই বরং জেসি রক্ত খা, দেখি তুই কেমন রক্ত খাস। আমি কিন্তু মজা করছি না। আমরাও তো মজা করছি না, এসো দেখি। আমি আমার মানুষ ফর্ম থেকে ভ্যাম্পায়ার ফর্মে চলে গেলাম। আল্ট্রা স্পিডে দৌড়তে সোজা জ্যাসির কাছে চলে এলাম। জ্যাসির ঘাটটা বাঁকা করে জ্যাসির ঘাড়ে বড় দুইটি দাঁত বসিয়ে দিলাম। কেউ বিশ্বাস করতে পারলো না আমি ভ্যাম্পায়ার। যখন বুঝলো সত্যি আমি একজন ভ্যাম্পায়ার, তখন তো ওদের মুখটা দেখার মতো ছিল। হঠাৎ এমন হওয়া জেসি কিছু অন্যরকম হয়ে গিয়েছিল। পরে যখন নিজের হুঁশে এলো তখন আমার ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মুই এত টেস্টি রক্ত হাতের কাছে পেয়েও কি ছাড়ে? হঠাৎ পেছন থেকে কেউ আমার লাথি মারলো, যার জন্য আমি জেসিকে নিয়ে নিচে পড়লাম।
জেসিকে ছেড়ে পিছনে ফিরতে আবার লাথি ফিরে পেলাম। কোন হালারে মোড়ে লাথি মারে? আমি আল্ট্রা স্পিডে গিয়ে যারা লাথি মেরেছে তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। আমার এত স্পিডের কারণে তারা আমায় তাদের পিছনে আসতে দেখতে পায়নি, যার কারণে তারা এদিক ওদিক তাকিয়ে আমায় খুঁজছে। কাউকে খুঁজছেন বুঝি? তারা পিছনে ফিরে আমায় দেখে, তখন তারা কিছুটা অবাক হয়ে পরে নিজেদের ঠিক করে। তুমি কে আর তোমার সাহস হয় কি করে আমাদের প্রিন্সেসের রক্ত পান করার? আমি ইচ্ছে করেই খাইনি, আপনাদের প্রিন্সেস বলেছি খেতে, তাই একটু টেস্ট করলাম। জেনারেল আপনারা এখন যেতে পারেন, এটা আমাদের নিজেদের বিষয়, এর মধ্যে আপনাদের আসতে হবে না। ক্ষমা করবেন প্রিন্সেস, এরকম ভুল আর হবে না। এক্ষুনি এখান থেকে চলে যান। ঠিক আছে প্রিন্সেস। জেনারেলও তার সঙ্গীর সাথে সবাই চলে গেলেন। দিকে আগে জানতাম তুই অ্যাঞ্জেলো হিউম্যান, কিন্তু এখন দেখছি তুই ভ্যাম্পায়ারও। এটা আমাকে চেনা এত সহজ না। এক্ষুনি এখান থেকে চলে যান। কুত্তা, আজ তোর আমি খাইছি, রাক্ষস কোথাকার, আমার কতখানি রক্ত খেয়ে ফেলছে। তুমি না আমার জানো মনা, চাঁদের কোনা, তোমার রক্ত খাবো না তো কার রক্ত খাবো? বললে তোমার জন্য একটা সতীনও আনতে পারি। অন্য কোনো মেয়ের দিকে তাকালে না তোর চোখ আমি তুলে ফেলবো। এখন আমার সাথে চল, কোনো দিকে তাকালে তোর চোখ খুলে ফেলবো। বিয়ে করার আগে এত প্যারা না জানি, বিয়ের পর কত প্যারা সহ্য করতে হয়। কি রে, কি ভাবছিস? রক্ত তো অনেক টেস্ট, তাই ভাবছি এখনকার রক্ত খাওয়া যায়। হ্যাঁ, এর দিকে তাকিয়ে বললাম কথাটি। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, বলে দিলাম। তোর নামে ইপটিজিং এর মামলা আমি দিমো কইলাম। যা সালা, চল এখন ভিতরে যাওয়া যাক। কেন, শ্বশুরবাড়ি কাছে তো, এসেই গেছি, শালি আছে কি না সেটাও কি এখন দেখবি? সালা, বউয়ের প্যারায় বাঁচি না, আবার শালি মারানোর জায়গা পাও না। জ্যাকের কানের কাছে গিয়ে বললাম কথাটি। হা হা হা। কি বলতে তুই? আমি তোরে প্যারা দিই? আরে কখন বললাম? আমি বলছি বউয়ের পারে, আর তুমি কি আমার বউ হয়েছো এখনো? না। তাহলে তুমি কি করে আমায় প্যারা দাও? সেটাই তো। আচ্ছা চল এখন ভেতরে যাওয়া যাক। চলো। তারপর আমরা আবারও হাঁটতে লাগলাম। জেসি আমাদের নিয়ে একটা রুমের মধ্যে গেল। সে রুমে একজন মধ্যবয়সী মহিলা বসেছিলেন। জেসি তার কাছে গিয়ে, আম্মু কেমন আছো? আমার মেয়েকে ছাড়া কি ভালো থাকতে পারি? এখন তুমি এসে গেছো, এখন আমি ভালো হয়ে গেছি। শুধু শুধু সৃষ্টিকর্তা মেয়েদের হিলিং ক্ষমতা দিয়েছে। এই কথা কেন বললে? তোমার আম্মু যে বললো এতদিন খারাপ ছিল, আজ তোমায় পেয়ে ভালো হয়ে গেছে। তাহলে ওনার কোনো রোগ হলে তুমি আসবে আর উনি ভালো হয়ে যাবে। সবাই হেসে ওঠে। তোমাকে বাবা চিনলাম না। আমি আপনার হিলিং পাওয়ারের জামাই। মানে? জেসি আসাতে যখন আপনি ঠিক হয়ে গেছেন, তাহলে নিশ্চয়ই জেসি আপনার হিলিং পাওয়ার। পাগল জেসি, এটা সত্যি নাকি? আমার কিন্তু জামাই বাবাজি অনেক পছন্দ হয়েছে। তা বাবা, তোমার নাম কি? ডিকে পুরো নাম ড্যানিয়েল ক্রক। আচ্ছা, অনেক দিন পরে তোমরা বাড়ি ফিরেছো, এখন সবাই আরাম করো। আমরা সবাই বলে ওঠে আমরা সবাই আলাদা আলাদা রুমে চলে গেলাম বিশ্রামের জন্য। রাতে একজন সৈন্য এসে আমাদের নিয়ে গেল খাবারের রুমে। সেখানে জেসির আব্বু মানে হিলডার কিংডমের কিংও আছেন। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই বলে উঠি, ভালো। আপনি? আমিও ভালো আছি। তোমাকে মনে হচ্ছে তুমি নতুন। আমি ড্যানিয়েল ক্রক, সবাই ডিকে বলে ডাকে। তুমি কি হিউম্যান? হিউম্যান, ভ্যাম্পায়ার, অ্যাঞ্জেল তিনটাই। ওয়াও, তুমি কি ডিটাক্স রাজ্যের? সাথে হ্যারিও। আমি জানি হ্যারিও ওখানে, কিন্তু হ্যারি আগে এখানে থাকতো। শোনো, একটা কথা বলি, যেটা সিক্রেট রাখবে। তারপর যা বললো তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এখানে না আসলে তো এটা কখনো জানতেই পারতাম না। আমরা 3 রাজ্য, হিন্ডার, ডানকা, হিলটার, এরা 3 রাজ্য মিলে তোমাদের রাজ্য ডিটাক্সে আক্রমণ করব। এই কথাটা শুনে তো আমি দাঁড়িয়ে যাই, আর বাকিরা হাঁ করে কিংয়ের দিকে তাকিয়ে চেয়ে আছে। আপনারা কেন ডিটাক্সের উপর আক্রমণ করবেন? আমরা তো কোনো রকমই ক্ষতি আপনাকে বা বাকি 3 রাজ্যকে করিনি। আমরা সবসময় ডিটাক্স এর পায়ের নিচে ছিলাম। আমাদের যা আদেশ দিত তা পালন না করলে আমাদের যে সাহায্যে তোমরা রাজ্য করতে, আমাদের যে সাহায্য তোমাদের রাজ্য করত তা বন্ধ করে দেবে বলে হুমকি দিত। আরো অনেক কিছু আছে যাতে আমরা সবাই বঞ্চিত। পারলে তোমাদের রাজ্য ডিটাক্স সেগুলো আমাদের দিতে পারত, কিন্তু তারা দেয়নি। সবকিছু আর কত সহ্য করব? তাই আমাদের চিরশত্রু ড্রাগনদের সাথে হাত মিলিয়ে তোমাদের রাজ্যের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। আপনারা কখন যুদ্ধ করবেন? আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি, শুধু এখন যারা একাডেমি থেকে এসেছে তাদের প্রস্তুতি নেওয়ার অপেক্ষা। কাল না হলেও পরশু আমরা যুদ্ধ করব। আপনি ডিটাক্সের কিংকে যুদ্ধের কথা বলছেন?
না, তারা যদি যুদ্ধের কথা জেনে যায় তাহলে তারা প্রস্তুতি নিয়ে ফেলবে। হঠাৎ আক্রমণ করলে তারা কিছুই করতে পারবে না। এটা কিন্তু ঠিক না। এতদিন যারা আপনাদের বিপদে পাশে ছিল আর তাদেরকে আপনি মারার প্ল্যান করেছেন। আপনারা তো কাপুরুষ, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তাদের জানিয়ে যুদ্ধ করুন। আর আপনারা তো কাপুরুষ, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তাদের জানিয়ে যুদ্ধ করুন। আমি এসব শুনতে চাই না, আর কখনো জানতেও পারবো না যে আমরা এখন তাদের পিছনে যুদ্ধের প্ল্যান করছি। কিন্তু আমি তো জেনে গেছি। আমি সবাইকে গিয়ে বলবো আর দেখিয়ে দেব আপনাদের আমরা ভালোর সময় ভালো আর খারাপের সময় খারাপ। আর আমি এতটাই বেইমান নই যে নিজের রাজ্যের সাথে বেইমানি করব। হ্যারির দিকে তাকিয়ে বললাম কথাটি। আমি জেসির আম্মুর কাছ থেকে সব শুনেছি। যদি তুমি এই প্রাসাদ থেকে যুদ্ধের আগে বের হও তাহলে আমি জেসিকে মেরে ফেলবো। বলে তার হাতে একটা সোড এনে সেটা জেসির গলায় ধরে ফেললো। জেসিকে ছেড়ে দেন, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আপনি জেসি কিছু করবেন না। ঠিক আছে, এই কথা যেন মনে থাকে। খাবার খেয়ে রুমে চলে যাবে। শুধু খাবারের সময় তুমি রুম থেকে বাইরে হতে পারবে, অন্য কোনো সময় না। আমি খাবার না খেয়ে সেখান থেকে উঠে রুমে চলে আসলাম। অন্যদিকে আপু, তুমি এতটা নিজ ভাবতে পারছে না। তুমি শেষ পর্যন্ত আমায় ব্যবহার করলে। দেখ, তোকে যদি ব্যবহার না করতাম তাহলে ডিকে সত্যি তার রাজ্যে গিয়ে সব বলে দিত। তুমি আর কোনো কথা বলবা না আমার সাথে। যাও, নিজের খাবার নিজে খাও। বলে জেসিও চলে গেল নিজের রুমে। তারপর আর কোনো কথা হয়নি। আর এদিকে আমি রুমে এসে ভাবতে লাগলাম কি করে এই খবরটা আমি আব্বুর কাছে পৌঁছাবো। তখনই মনে পড়লো, আরে অ্যান্ড্রেস তো আছে, ওকে তো আর কেউ দেখতে পায় না। অ্যান্ড্রেস তো অদৃশ্য হয়ে প্রাসাদ থেকে বাইর হয়ে আব্বুর সামনে দৃশ্যমান হয়ে সব বলে আসতে পারে, তাহলে আর কোনো সমস্যা হবে না। অ্যান্ড্রেস আমার চারিদিকে ঘুরছিল। আমি ওর কেসে হাত বুলিয়ে, অ্যান্ড্রেস তোমাকে এখন আমার আব্বুর কাছে যেতে হবে এবং তাকে শুধু এই কথাটা বললো ভয়ঙ্কর যুদ্ধ আসছে। তারপর যদি আব্বু বলে কে বলেছে তাহলে বলবে প্রিন্স, তাহলেই চলবে। আর মনে রেখো অদৃশ্য হয়ে যাবে এবং আব্বুর সামনে গিয়ে দৃশ্যমান হবে। কথাটা বলে আবার অদৃশ্য হয়ে ফিরে আসবে। ঠিক আছে। অ্যান্ড্রেস বেরিয়ে পড়লো আমাদের রাজ্যের উদ্দেশ্যে। এবার দেখবে সবাই ডিট্যাক্সের খারাপ দিক, আর দেখবে সেখানে নতুন কিংয়ের পাওয়ার। তখনই কারো পায়ের শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি হ্যারি ও জ্যাক রুমে এসেছে। যা হবার তা হইবে, শুধু শুধু এইসব নিয়ে চিন্তা করে কোনো লাভ আছে? তুই আমার থেকে দূরে দূরে থাক বলছি। তুই কি করে পারলি রাজ্যের সাথে বেইমানি করতে? আমি কি করতে পারবো? আমি যদি বললাম তাহলে আমায় সেখানেই মেরে ফেলতো। তাহলে আমায় মারেনি কেন? কারণ তাদের মেয়ে তাকে ভালোবাসে, আর জেসি যেটা চায় সেটা না পায় তাহলে সে কি করে সেটা নিজেও জানে না। শালা কথা হচ্ছিল অন্য টপিক নিয়ে, আর তুই টপিক নিয়ে আসলি কেন? শুধু শুধু আমি ভয় দেখাচ্ছিস কেন? যুদ্ধ যখন শুরু হবে তখন তুই বাইর হতে পারবি, তখন না হয় তুই তোর রাজ্য হয়ে বাকি রাজ্যের সাথে যুদ্ধ করবি। আমায় একটু একা থাকতে দে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। অন্যদিকে ডিট্যাক্স রাজ্য। আব্বু নিজের রুমে এসে আম্মুর সাথে কথা বলছে। তখনই সেখানে অ্যান্ড্রেস দৃশ্যমান হয়ে হঠাৎ এরকম হওয়ায় আব্বু কিছুটা ভয় পায়। আব্বু তার হাতে তার শটটা নিয়ে অ্যান্ড্রেসের সাথে লড়াই করতে নেমে পড়ে। আমি কিং লড়াই করতে আসিনি, আমি একটা কথা বলতে এসেছি। কি খবর এনেছ? ভয়ঙ্কর যুদ্ধ আসছে। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আর এই কথা তোমায় কে বলেছে? প্রিন্স। এটা বলে অ্যান্ড্রেস অদৃশ্য হয়ে যায় সেখান থেকে, আর সেখান থেকে চলে আসে সৈন্য। তখনই রুমে একজন সৈন্য দৌড়ে আসলো। কি বলবেন কিং? এখনই জেনারেল দুজনকে এখানে আসতে বলো, তাড়াতাড়ি। এখনই যাচ্ছি কিং। কিছুক্ষণ পরেই দুই জেনারেল আব্বুর রুমে চলে আসলো। এখনই সবাইকে বল যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে, আর এই কথাটা যেন সাধারণ কেউ না জানতে পারে। সিক্রেট ভাবে সব হবে। কিন্তু কিং, কার সাথে আমরা যুদ্ধ করব? যখন সময় আসবে তখন নিজেই জেনে যাবে। তারপর আর কোনো কথা না বলে জেনারেলরা চলে গেল। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। আজ থেকেই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে সবাই। দেখতে দেখতে দিন পার হয়ে রাত, আর রাত পার হয়ে সকাল। হিল্ডার ডাঙ্কা ও হিল্ডার রাজ্যে সবাই একসাথে হয়ে এগিয়ে আসছে যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে। ডিট্যাক্স রাজ্যের সীমানা রক্ষা করা সৈন্যরা যখন দেখে দূরে কয়েক শত সৈন্য তাদের দিকে এগিয়ে আসছে, তখনই তাদের মধ্যে দুজন রাজপ্রাসাদে গিয়ে আব্বুকে এই খবরটা দেয়।
আব্বু সবাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় এবং সাধারণ হিউম্যান ও এঞ্জেলকে তাদের ঘর থেকে না বের হওয়ার আদেশও দেওয়া হয়। কাল ডিকে তার মধ্যে কি কি সত্তার শক্তি আছে তা জেসি আব্বুকে জানায়। একজন কমেন্ট করে বলেছিল ডিকের তো ডেভিল সত্তাও আছে, তাহলে আমি বলিনি কেন? অনেকে খেয়াল করেছেন সিজন 1-এর সাথে সিজন 2 এর কোনো মিল নেই। এর থেকে বোঝাই যায় ডিকের মানে সিজন 1-এর আরিফের পূর্বের কোনো স্মৃতি মনে নেই, যার কারণে সে তার ডেভিল সত্তা সম্পর্কে কিছুই জানে না। এই কথাটি বলার কারণ আপনাদের সবার মনেই হয়তো এই প্রশ্নটা থাকতে পারে। যুদ্ধের ময়দানে একপাশে দাঁড়িয়ে আছে ড্রাগন, ডেভিল, ভ্যাম্পায়ার, উলফ, ডিম্যান এবং সকল মনস্টার সৈন্যরা অন্য পাশে দাঁড়িয়ে আছে। হিউম্যান ও এঞ্জেল সৈন্যরা ডিট্যাক্সের সৈন্য বাকি 3 রাজ্যের সৈন্যের কাছে একেবারে নগ্ন। ডিট্যাক্স রাজ্যের সকল সৈন্যের সামনে দাঁড়িয়ে আছে কিং, তারপর 2 জেনারেল, তাদের পেছনে সকল সৈন্য। অপর পাশে 3 রাজ্যের কিং, এরপর প্রিন্স ও প্রিন্সেসরা, তারপর জেনারেল এবং তাদের পেছনে সকল সৈন্য। ডেভিল কিং ডিট্যাক্সের কিংকে উদ্দেশ্য করে বলল, হিব্বান, তুমি যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো তাহলে তোমার সকল সৈন্য বেঁচে যাবে, আর যদি তুমি আত্মসমর্পণ না করো তাহলে তোমাদের সবাইকে মরতে হবে। আমাদের এত সৈন্যের কাছে তোমরা কিছুতেই লড়াই করে জিততে পারবে না। তখনই একজন হুডি পরা লোক ডিট্যাক্সের সৈন্যের সামনে এসে দাঁড়ালো এবং ডেভিল কিংকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হিব্রু, তোরা যদি এখনই যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে নিজের রাজ্যে ফিরে না যাস, তাহলে পরে যদি পায়ে ধরে ক্ষমাও চাস, তবু আমি তোদের প্রাণ ভিক্ষা দেব না। কে তুই? আর তোর এত বড় সাহস হয় কি করে আমার নাম ধরে ডাকার? আর তোদের এই পিঁপড়ের মতো সৈন্য দেখে কে ভয় পাবে? তাহলে আর কথা কিসে? সাহস থাকলে আয় সামনে। অ্যান্ড্রেস, চল শুরু করা যাক। হ্যাঁ, সেই আগন্তুক ডিকে অ্যান্ড্রেসকে অদৃশ্য অবস্থায় সোর্ডে পরিণত করে তারপর দৃশ্যমান করলো, যাতে কেউ ডিকেকে চিনতে না পারে। ডেভিল কিং এর ইশারায় বিপক্ষ সকল সৈন্য এগিয়ে আসতে লাগলো। ডিকে তার সোর্ডটা সামনে নিয়ে এসে একটা স্লাইড দিল, যার ফলে তার সোর্ডের আগা থেকে একটা সাদা রশ্মি বের হয়ে সেটা বিপক্ষ সৈন্যদের দিকে যেতে লাগলো। সাদা রশ্মিটা সৈন্যদের ওপরে লাগার সাথে সাথেই একটা বড় বিস্ফোরণ হলো। বিস্ফোরণের বিপক্ষ সৈন্যদের দিকে যেতে লাগলো। সাদা রশ্মিটা সৈন্যদের উপরে লাগার সাথে সাথে সেখানে বড় একটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণের জায়গায় যারা ছিল তারা সেখানেই মারা যায়, আর যারা কাছাকাছি ছিল তারা কিছুটা আহত হয়েছে। সবাই ভাবতেই পারেনি এত ভয়ঙ্কর হবে এই স্লাইডটা। ডিকেও বিশ্বাস করতে পারছে না অ্যান্ড্রেসের মধ্যে এত পাওয়ার আছে। বিপক্ষ দলের সব সৈন্য এবার একসাথে এগিয়ে আসতে লাগলো। ডিকে আবারও অ্যান্ড্রেসকে সামনের দিকে এনে একটা স্ল্যাব দিল। যেহেতু অ্যান্ড্রেস এখন শর্ট, তাই ডিকে স্ল্যাব দিতে পারবে। আবারও শর্টের মাথা থেকে সাদা রশ্মি বের হয়ে সৈন্যদের দিকে যেতে লাগলো। এবারে স্ল্যাবটায় বিস্ফোরণ হয়নি, তলোয়ারের মতো রশ্মিটা এগিয়ে যায় এবং সামনে যে এসেছিল তাকে কেটে ফেলে। যত সৈন্য এগিয়ে আসছিল তার 4 ভাগে 2 ভাগ শেষ। ডেভিল কিংয়ের আদেশে বিপক্ষ দলের সৈন্যরা সবাই দাঁড়িয়ে যায় এবং আস্তে আস্তে পিছুতে লাগে। 3 রাজ্যের জেনারেলরা এবার এগোতে থাকে। জেনারেলরা সবাই একসাথে তাদের ম্যাজিক দিয়ে একটা বড় আগুনের বল বানাতে লাগলো, যেটা থেকে অনেক পাওয়ার অনুভব করা যাচ্ছিল। ডিট্যাক্স রাজ্যের সবার সামনে ডিকে জেনারেলরা যেই বলটা ডিকের দিকে ছুঁড়ে মারলো, বলটা ডিকের কাছে আসতেই সেখানে বড় একটা বিস্ফোরণ হলো। ডিট্যাক্স রাজ্যের সকলে যেহেতু ডিকের পিছনে ছিল, তাই বিস্ফোরণে তাদের কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের ফলে ডিকের চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লো। ডেভিল কিং এই সুযোগটা নেওয়ার জন্য সৈন্যদের আদেশ দিল এগিয়ে যেতে। সৈন্যরা যখন ময়দানের মাঝখানে, তখন ধোঁয়ার মধ্যে থেকে সাদা রশ্মি সৈন্যদের দিকে আসতে লাগলো। রশ্মিটা কিছু সৈন্যের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করলো, যেটা থেকে সৈন্যরা কিছুতে বের হতে পারছিল না। আস্তে আস্তে ব্যারিয়ারের ভিতরে সৈন্য বড় হয়ে পরিণত হতে লাগলো। হঠাৎ ব্যারিয়ারের ভিতর বড় একটা বিস্ফোরণ হলো এবং ভিতরে সবাই গুড়গুড় করে চারপাশে পড়ে রইল। আস্তে আস্তে ব্যারিয়ার চলে গেল। এটা দেখে প্রায় সবাই ভয় পেয়ে গেল। ডেভিল কিং আবারও এগিয়ে যেতে বলে। যখন তারা সে ধোঁয়ার কাছে যায়, তখন ধোঁয়ার ভিতর থেকে একটা লেজ বের হয়ে সৈন্যদের বাড়ি মারতে লাগলো। হঠাৎ সেই লেজটা আবার ধোঁয়ার ভিতরে চলে গেল, কিন্তু হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে মাটি কাঁপিয়ে কি যেন আসতে লাগলো।
সৈন্যদের মাঝখানে যে জিনিসটা আসার পর সেখানে বড় একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে একটা সৈন্য নিহত হয়েছে। যে সৈন্যগুলো বেঁচে ছিল সেই সৈন্যদের পিছিয়ে আসার জন্য ডেভিল কিং আদেশ দেয়। ডেভিল কিং ড্রাগন সৈন্যদের এগোনোর কথা বললে ব্ল্যাক ড্রাগন কিং বলে, এখন আমাদের লড়াইয়ে নামতে হবে, না হলে একজন সৈন্য বেঁচে থাকবে না। ডেভিল কিং সকল রাজ্যের প্রিন্স ও প্রিন্সেস জেনারেল আদেশ দেয় এগিয়ে যাওয়ার জন্য। সকলে মানুষ ফর্ম থেকে নিজের ফর্মে চলে এলো। ডিকের চারপাশে ধোঁয়া আস্তে আস্তে সরে যেতে লাগলো। ভিতরে যা দেখলো তা দেখে তো সবাই হাঁ হয়ে গেল। কি দেখেছি এখন এটা হচ্ছে সবার প্রশ্ন, তাই না? চলুন। ধোঁয়া সরতেই দেখতে পারলো সে হুডি পরা লোকটি একটি সাপের মতো প্রাণীর ওপর শুয়ে পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছে। সেই প্রাণীটি দেখে সকল ড্রাগন, ডেভিল কিং ও ভ্যাম্পায়ার কিং এর মুখোমুখি আপনা আপনি চলে এলো। স্ন্যাক ড্রাগনের জ্যাক, হ্যারি, এসি, মেরি, এলিয়া হাঁ করে সে হুডি পরা লোকটির দিকে তাকিয়ে এলো। হঠাৎ তার মুখ থেকে আপনা আপনি ডিকে নামটা বেরিয়ে এলো। ডিকে অ্যান্ড্রেসের মাথার ওপর দাঁড়ালো। অ্যান্ড্রেস আস্তে আস্তে এগোতে লাগলো। অ্যান্ড্রেসের এগোনো দেখে জেনারেল প্রিন্স ও প্রিন্সেসরা পেছোতে লাগলো। সকল রাজ্যের প্রিন্স ও প্রিন্সেসের সাথে হ্যারিও ছিল। জ্যাক, হ্যারি, জেসি, মেরি, এলিহা সেখানে দাঁড়িয়ে যায়। ডিকে ডেভিল কিং উদ্দেশ্য করে বলে, কিরে হিব্রু, সৈন্য দেখে আমার হাতিয়ারের পাওয়ার দেখে ভয়ে পিছিয়ে গেল। যদি আমার পাওয়ার দেখে তাহলে তো এর আর বেঁচে ফেরার কথা ভাবতেই পারবে না। চল আয় তোর সৈন্য, চলে আয় তোর সৈন্য নিয়ে, নাকি সৈন্য সব শেষ? ব্ল্যাক ড্রাগন কিং, তোমার ড্রাগন সৈন্যকে এগিয়ে যেতে বলো। আমরা আর তোমাকে সাহায্য করতে পারবো না। কি বলছো এসব, আর কেন বলছো? স্নেক ড্রাগনকে হারানো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ স্নেক ড্রাগন হচ্ছে ড্রাগনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তাদের ড্রাগন গডও বলা হতো। স্নেক ড্রাগন অনেক আগেই বিলুপ্ত হয়ে যায়, কিন্তু আমাদের পবিত্র গ্রন্থে এটা লেখা ছিল যে স্নেক ড্রাগন কিং বেঁচে থাকবে, এবং যখন ভালো ও খারাপের লড়াই হবে তখন স্নেক ড্রাগন কিংয়ের একজন মালিক হবে যাকে হারানো প্রায় অসম্ভব। আর ড্রাগনরা যদি স্নেক ড্রাগন কিংয়ের মালিকের সাথে লড়াই করতে যায়, সৃষ্টিকর্তা ড্রাগনদের সেখানেই বিনাশ করে দিবে। আমরা কোনো প্রকার সাহায্য আপনাদের করতে পারবো না। ডেভিল কিং ব্ল্যাক ড্রাগন কিং এর কথা শুনে হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। ব্ল্যাক ড্রাগন কিং সকল ড্রাগন সৈন্য নিয়ে চলে যেতে লাগলো। ডেভিল কিং বুঝে গেছে তাদের হার নিশ্চিত। এখন যদি লড়াই করে তাদের কেউই বাঁচবে না। ডেভিল কিং সবার সাথে পরামর্শ করে সে হুডি পড়া লোকটির কাছে যেতে লাগলো। আমরা বুঝতে পারিনি আপনি এত শক্তিশালী হবেন। আপনার কাছে আমরা একেবারে নগ্ন। আমরা সবাই আপনার কাছে আত্মসমর্পণ করছি, তবুও আমাদের মারবেন না। আমি অ্যান্ড্রেসকে উদ্দেশ্য করে ডেভিল কিংয়ের সামনে গিয়ে বলেছিলাম না, তোর এত সৈন্য আমার কাছে কিচ্ছুই না। আর আমি এতটাও খারাপ নয় যে যুদ্ধে জয়ী হওয়ার পরও বিপক্ষ দলকে মারবো। যা, তোদের সবাইকে ছেড়ে দিলাম। আপনি সত্যি মহান। আজ থেকে আমি হচ্ছি পুরো ডিরেক্টরের কিং, আর আমার ক্যাপিটাল হচ্ছে ডিটেক্স। বাকি তিনটা এবার থেকে কোনো কিং চালাবে না, চালাবে মিনিস্টাররা। প্রত্যেক জাতি থেকে একজন করে মনস্টার বানানো হবে। বর্তমানে যারা প্রিন্স ও প্রিন্সেস তারা মিনিস্টার হবে। ডিটেক্সে কোনো মিনিস্টার থাকবে না। 5 জন জেনারেল পুরো ডিটেক্স কন্ট্রোল করবে। বর্তমান ডিটেক্স এই 2 জেনারেলে, ডেভিল, প্রিন্স জ্যাক, হ্যারি ও মেরি হয় 5 জন জেনারেল। রাষ্ট্রীয় মুদ্রা হয় বর্তমান ডিটেক্সের বর্তমান মুদ্রা। হিউম্যান ও অ্যাঞ্জেলকে সকল প্রজাদের সম্মান করতে হবে। আর হিউম্যান বা অ্যাঞ্জেল এটা খারাপ সুযোগ নিয়ে প্রজাপতির সাথে খারাপ কোনো কাজ করতে পারবে না। একজন সৈন্য গিয়ে ব্ল্যাক ড্রাগন কিংকে এখানে আসতে বলো। বর্তমান যত সৈন্য বেঁচে আছে তারা আজ থেকে ডিরেক্টরের চারপাশে পাহারা দেবে। বর্তমান ডেভিল কিং, ভ্যাম্পায়ার কিং, ড্রাগন কিং সবাই নিজের রাজ্যের জেনারেল বানানো হবে। তারা তাদের রাজ্যের সকল মিনিস্টারকে কন্ট্রোল করতে পারবে। কিং, আপনি যা বলবেন তাই হবে। ডেভিল কিংকে যেহেতু তার চাকরি থেকে লাথি মেরে সরিয়ে দিয়েছে, তাই ডেভিল কিং না লিখে হিব্রু লিখছে, না হলে পরে ডিকের থেকে আবার আমার মার খেতে হইতো। ভাই কিং, আমরা তো আপনার পরিচয় অথবা আপনাকে দেখিনি, তাহলে আপনাকে চিনব কি করে? আমার নাম ড্যানিয়েল ক্রোক, অর্থে ডিকে। বর্তমান ডিটেক্স রাজ্যের প্রিন্স আমি। হ্যারি, জ্যাক, জেসি, মেরি, এলিহা সবাই তো ডিকের পরিচয় শুনে হাঁ হয়ে গেল। আর আমাকে দেখবেন এই নিন। ডিকেকে দেখে ভ্যাম্পায়ার কিং যেন আকাশ থেকে পড়লো। তুমি? জেসি দৌড়ে এসে ডিকের কাছে এসে মারতে লাগলো। জানি না আপনারা আমার কেমন পাঠক যে গল্পের মধ্যে একটা ভুলও ধরতে পারেন না। আপনারা আবারও কমেন্ট মেসেজ দিয়ে বলেন গল্প কখন দেব। গল্পের শুরুতে আমি বলেছিলাম ডিকে যেই ডাইমেনশনে আছে সেই ডাইমেনশনে 3টা প্ল্যানেট বা গ্রহ, আর ডিকে থাকে ডিরেক্টল প্ল্যানেটে, যেটা সেই ডাইমেনশনের সবচেয়ে বড় প্ল্যানেট। ডিরেক্টলে 4টা রাজ্য, ডিটক্স, হিল্ডার, ডাঙ্কা ও হিল্ডার।
এই 4টা ছাড়া আর কোনো রাজ্য নাই। এই ডিরেক্টল প্ল্যানেটে যদি থাকতো তাহলে আমি তো বলতামই। যদি আর কোনো রাজ্যই না থাকে তাহলে নিনজা সিটি ও ক্রোয়েশিয়ার সিটি কোথা থেকে আসে একবারও জিজ্ঞেস করেছেন আমায়? ডিকে যে প্ল্যানেটে আছে বলেছিলাম সেখানে 3টা প্ল্যানেট, 2টা মাঝারি ও বড় একটা, 2টা মাঝারি প্ল্যানেট। বড় প্ল্যানেটের মাঝে ডিরেক্টরের 2 পাশ রয়েছে, মানে ডিরেক্টল মাঝখানে আর বাকি 2টা 2 দিক থেকে। এই 2 মাঝারি প্ল্যানেটের নাম হলো নিনজা সিটি ও ক্রোয়েশিয়া সিটি। আমি যদি না বলতাম তাহলে তো আপনারা এভাবে পড়তেই থাকতেন। এবার আপনারা যদি গল্প কোথায় ভুল বা কোনো জায়গায় না বোঝেন এবং সেটা নাই বোঝেন তাহলে কমেন্টে জিজ্ঞেস করবেন। এমন হলে আমি আর কিন্তু গল্প দিব না। কুত্তা, বিলাই, হনুমান, বাদর, মিথ্যাবাদী, তোর সাথে আমার আর কোনো কথা নেই। আমি কি করলাম আবার? তুই বলিসনি এই অ্যান্ড্রেস তোর পোষা প্রাণী, কিন্তু এটা তো স্নেক ড্রাগন। আর তোকে আমরা যখন তোর পরিচয় জিজ্ঞেস করতাম তুই বলতি তোর বাবা একজন সৈন্য, অন্তত আমায় তো বলতে পারতিস। অ্যান্ডেস হতে পারে স্নেক ড্রাগন, কিন্তু অ্যান্ডেসকে আমি ছোট থেকে বড় করেছি, তাই অ্যান্ডেস আমার পোষা প্রাণী। আর আমি কখনো কাউকে এত বিশ্বাস করিনি যাকে আমার আসল পরিচয় দেব। আর কে জানে, তুমি যদি আমার আসল পরিচয় জানতে আমায় মারতে না। কুতা, অ্যান্ড্রেস কয়েক শত বছর আগে জন্মেছিল, তাহলে তুই কি করে অ্যান্ড্রেসকে ছোট থেকে বড় করছিস? আর তোমার আমার প্রতি এরকম মনোভাব একটুও বিশ্বাস করতে পারলে না? তুমি যখন বলো তুমি একটা সৈন্যের ছেলে, আমি একটা রাজ্যের প্রিন্সেস হয়েও তোমার সাথে বন্ধুত্ব করেছি, ভালোবেসেছি, আর তুমি এই প্রতিদান দিলে আমার ভালোবাসার ও আমার বিশ্বাসের? যাও, নিজের রানী বানানোর জন্য কাউকে খুঁজে নাও। যদি আমার কাছে আসিস তাহলে ঠ্যাং ভেঙে দেব। এদিকে অ্যাটম বোম হয়ে আছে, এখন একে কি করে শান্ত করি, না হলে যে আমায় রানী ছাড়াই জীবন কাটাতে হবে। মনে মনে বললাম কথাটি। ভাই তুই বরং হিরো আলমের ও বেবি কাম 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 গানটা শোনা, তাহলে দেখবি যে সে দৌড়ে তোর কাছে চলে আসবে। এই আলমটা আবার কে? আর এই বেবি কামকামটা আবার কি? ও ভাই মাফ কর, ভুল হয়েছে আমার, তুই যা ইচ্ছা তাই কর, আমি তোরে কোনো বাধা দেব না। জেসি দেখো, রাগ করে লাভ কি? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সেটাকে নিয়ে পড়ে থাকলে তো কোনো লাভ হবে? দিকে তুই একটা ভুল করেছিস, সাথে ভালোও করেছিস, আমাদের থেকে তোর পরিচয় লুকিয়ে। কিন্তু একটা কথা, তুই জেসির থেকে এই কথা লুকিয়ে ঠিক করিসনি। জেসি, তুমি মানে এই রাজ্যের রানী হবে না তো? কি? আমি এত বড় মাপের নই যে আপনার রানী হতে পারবো। ভুলে গেছো তুমি? এখন আমি কিং, আমার কথা সবাইকে শুনতে হবে। পূর্বের ভ্যাম্পায়ার কিং আপনার কোনো আমোদ আছে? কিং, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, এটা তো আমার জন্য অনেক বড় সুখবর। এটাতে আমি মানা করি কিভাবে? তাহলে তো হয়ে গেল, কি বলো আমার জেসি বেবি? শয়তান, তুই আমার কাছে আসার চেষ্টাও করবি না। মনে রাখবি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। এটা তুমি জানলে কোথা থেকে? বাবু তুমি কি আমায় দেখো না? ওরে বাটপার, তুই তাহলে ওকে এগুলো শিখিয়েছিস? লাইন মারতে গিয়েছিলাম, বাট পারি নাই, তাই এখন জেসির গুরু হয়ে গেলাম। এখন ভাবছি লেখক সাহেবকেই বিয়ে করব। সত্যি? তাহলে অবশেষে আমি মিঙ্গেল হয়েই গেলাম। সাহস থাকলে এগিয়ে আয়, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। আর যদি পালিয়ে যাস তাহলে তোকে তার ডাইমেনশনে গিয়ে কেলিয়ে ওকে নিয়ে আসবো। আমি কি ভয় পাই নাকি? আমার বন্ধুরা কেউ ভাম্পায়ার কিং, কেউ আইস কিং, কেউ অমুক, কেউ তমুক। এসব ভয় পাই নাকি আমি? এর দিকে কাউকে ভয় পাই না। যা ভাই, তোর বউ লইয়া তুই যা, আমার তোর বউ লাগবে না। না, আমি ডিকের বউ হলাম কখন? আমি তো আন্নের বউ। চুপ হালি, মারতে চাস নাকি আমায়? যা দূর হও আমার চোখের সামনে থেকে। আমরা যে কথা বলছি সেটা দূর থেকে আমাদের উপর নজর রাখছে, এবং হঠাৎ সে টেলিপোর্ট হয়ে কোথা থেকে চলে গেল, এবং তখনই হঠাৎ জেসি আমার কাছে এসে আমার গালে কিস দিয়ে বসে। আর এটা ডিকে দেখে রেগে আমার কাছে এসে ধুরুম ধারুম ঠাস ঠুস ও মা গো মাইরে হালাইছে। হালা, আমার বউ তোরে কিস দিল কিল্লাই? আমি কি করে জানবো? তোর বউ তুই জানস, আমি কিন্তু তোরে। কি করবি তুই? আমার ক্ষমতা জানিস? তুই হয়তো ভুলে গেছিস, আমি ইচ্ছে করলে তোকে এখনই শক্তিহীন করতে পারবো। আর আমি তো মজা করছিলাম, আর তুমি সিরিয়াস হয়ে গেলে। হালা সর, আর জীবনে গল্প এন্টে নেবো না, আজকের মতো মাইট আজ জীবনেও খাইনি। বলে লেখক সাহেব চলে গেলেন। আমায় কিস না করে তুমি লেখককে কিস করো? আজ তোমার একদিন কি আমার একদিন। অ্যান্ডেসকে আমি পুরো প্ল্যানেটটা ঘুরে দেখার জন্য পাঠিয়েছিলাম, হঠাৎ অ্যান্ডেস কোথা থেকে এসে আমার চারপাশে ঘুরতে লাগলো। মালিক, নিনজার আমাদের প্লেনের দিকে আসছে। কি? ওরা কি দলবল নিয়ে আসছে? না, 4-5 জন হবে। তুমি তো অদৃশ্য ছিলে, ওদের কোনো কথা শোনোনি? ওরা কোনো যুদ্ধের কথা বলছিল। আসতে দাও, সবাইকে আমি একাই দেখে নেব।
কাকে কি বলছিস? আর কাদের তুই দেখে নিবি? তোরা কিছু বুঝবি না, বুঝিয়ে বলতো সবই বোঝা যায়। সেটা নিয়ে পরে কথা বলা যাবে। এখন আমি যা বলছি তাই সবাই করো। ডিটেক্স রাজ্যের 5 জেনারেল আজ থেকে তাদের কাজ শুরু করবে, আর বাকি রাজ্যের কিংরা হবে নিজ নিজ রাজ্যের জেনারেল আর মিনিস্টার হবে। প্রত্যেক জাতি থেকে একজন করে সাথে রাজ্যের প্রিন্স ছিল তারাও। ভ্যাম্পায়ারদের মধ্যে একজন মিনিস্টার, ব্ল্যাক ভ্যাম্পায়ারের মধ্যে থেকে একজন, এমন করে প্রত্যেক জাতি থেকে একজন করে মিনিস্টার হবে। যদি সেই জাতির জেনারেলও থাকে তবুও সেই জাতি থেকে মিনিস্টার হবে। আর যত সৈন্য আছে তারা অর্ধেক থাকবে আর পুরো ডিরেক্টরের সীমানা রক্ষা করার কাছে, আর বাকি অর্ধেকরা নিজেদের শক্তি হাই লেভেল নেওয়ার জন্য ট্রেনিংয়ের মধ্যে। প্রত্যেক 1 মাস পর পর সৈন্য বদল করা হবে, মানে যারা ট্রেনিংয়ের মধ্যে ছিল তারা যাবে সীমানায়, আর যারা সীমানায় তারা আসবে ট্রেনিং করতে। এখন কে মিনিস্টার হবে তা জেনারেলরা বলে দেবে। আর অর্ধেক সৈন্য এখনই চলে যাও সীমানায়, আর অর্ধেক চলে যাও ট্রেনিংয়ে, আর জেনারেলরা নিজেদের দায়িত্ব বুঝে নিন। একটা কথা হচ্ছে, বর্তমানে পুরো ডিরেক্টরের কিং হবেন আমার বাবা, মানে পূর্বের ডিটেক্স রাজ্যের কিং হিব্বান। আমার রাজ্যে কেউ ম্যাজিক দিয়ে দুর্বল বলে থাকে অবহেলা করা যাবে না, পারলে তাকে শক্তিশালী হতে সাহায্য করবেন, আর না পারলে চুপ করে থাকবেন। আমার রাজ্যে সবাই মিলেমিশে থাকবে, সেটা আমি চাই। আশা করি সবাই বুঝেছেন। সবাই বলে ওঠে, ওকে কিং। নিনজাদের সাথে আমাদের সৈন্য যুদ্ধ করতে গেলে কখনোই পারবে না, যা করার করতে হবে আমাকে, কারোর উপর ভরসা করা যাবে না। কে কখন বেইমানি করে তা বুঝতে পারব না। মনে মনে বললাম কথাটি, মনে মনে সব ভাবছিলাম। তখনই আমরা যেখানে আছি সেখানে 3 থেকে 4 জন নিনজা সৈন্য আসলো। এখানে ডিলেক্টের কিং কে? তাকে খুঁজছেন কেন? আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি কিং। আমাদের কিং আপনাকে চিঠিটা পাঠিয়েছে এবং এর উত্তরও আমাদের হাতেই দিতে বলেছে। আমি চিঠিটা খুলে পড়লাম। যা ভেবেছিলাম নিনজার আগামী 7 দিন পর আমাদের সাথে যুদ্ধ করবে বলে আসছে। নিচে দিয়ে একটা চিত্র আঁকা। আমি জানি কি এমন চিত্র আঁকে। যুদ্ধ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ডিটেক্টরে এমন কি আছে যার জন্য আপনারা আমাদের সাথে যুদ্ধ করবেন? এত 1000 বছর ছিল তখন যুদ্ধ করেননি, কিন্তু হঠাৎ তাই। আপনাদের এই ডিলেক্টের প্লেন্টেনের মাঝখানে একটা জায়গা আছে, যেটা মাটির নিচে একটা গুহা আছে। সেই গুহা কোনো সাধারণ গুহা না, এর কিছু বিশেষ গুণ আছে। গুহাটা দিয়ে আমরা সহজে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যেতে পারবো, মানে এক মাল্টিভার্সের যে কোনো জায়গায় যেতে পারবো, এবং সেটা দিয়ে আমরা ভবিষ্যতে বা অতীতেও যেতে পারবো। সেটার মধ্যে একটা যন্ত্র আছে যেটা দিয়ে সময়কে নিজের মতো ব্যবহার করা যায়। সে জায়গাটা আমাদের লাগবে। আরও কিছু বিশেষ গুণ আছে যা আপনাকে জানানো যাবে না, আর আমাদের সেটার জন্য এখানে থাকতে হবে। আর আপনারা কখনো আমাদের এখানে থাকতে দেবেনই না, তাই এই যুদ্ধ। ও, তোমরা যাই করো না কেন এখনই ডিরেক্টরে নিজেদের জায়গা করতে পারবে না। তোমাদের কিংকে বলে দিও আমরা এতটাও দুর্বল নয় যে সামান্য নিনজার সাথে যুদ্ধ হেরে যাব, যেটাতে যুদ্ধের ময়দানেও দেখা যাবে। এখন আমরা আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। এই বলে নিনজারা সবাই চলে গেল। এমন কাউকে এই বিষয়ে জানানো যাবে না। এখন আমায় সেই পানির সার্ক থেকে মানুষ হওয়ার লোকটির কাছে যেতে হবে, কারণ এখন তাকে তার পরিচয় সবাইকে জানাতে হবে। নিনজা কিং, তোমার শেষ দিন ঘনিয়ে এসেছে। হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। পিছনে ঘুরে দেখি আব্বু। আব্বু, কিছু বলবে? এখন তো তুই বড় হয়ে গেছিস, তুই তো কিং হতে পারতে, আমায় কেন কিং বানালি? আব্বু, আমি একটা কারণে কিং হইনি। যদি আমি কিং হতাম তাহলে বিচার করার সকল সৈন্য কন্ট্রোল করা, যার যার কাজ করানো, তারপর জেনারেলরা কাজ ঠিকভাবে করে কি না এসব যাতে আমি দেখতে পারি, তার জন্য কিং হইনি। আর আব্বু, কিং হলে নিজের শত্রু চিনতে পারা কঠিন হয়ে দাঁড়ায়। কখন কে সে বেইমানি করে বুঝতেই পারবো না। আর অতি শীঘ্রই সকল শত্রু বেইমানদের মোড়ে আমি রাজ্য সামলানোর ভার নিজের কাঁধে তুলে নেব। সবই বুঝলাম, কিন্তু তুমি বেইমান কথাটা বারবার বলছো কেন? সবসময় আব্বু চোখে আমরা যা দেখি তা কখনো কখনো সত্যি হয় না। যাদের আমরা আপন ভাবি, দেখা যায় অনেক সময় তারাই বেইমানি করে। আর এই উদাহরণ তুমি শীঘ্রই দেখবে। আমরা যখন কথা বলছি হঠাৎ সেখানে গুরুমশাই এসে আর বলতে শুরু করে, কখনো কাউকে এতটা বিশ্বাস করা উচিত না যে তার ছোট্ট একটা আঘাতেই আমরা হেরে যাব। ঠিক বলেছেন। বেইমানরা সবসময় বেইমান থেকেই যায়, তাদের আমরা যতই আপন ভাবি না কেন। চলো আব্বু, প্রাসাদে ফেরা যাক। আম্মুকে দেখি না, অনেকদিন হয়ে গেল।
চল। সেখান থেকে আমি আর আব্বু চলে এলাম প্রাসাদে। প্রাসাদে গিয়ে আব্বুর কাছে চলে গেলাম। আম্মু তো আমায় দেখে জড়িয়ে কেঁদে দিল আর বলতে লাগলো, এত বছর পর মনে পড়লো এই মাকে। আম্মু তুমি কাঁদছো কেন? আমি তো এসে গেছি, আর তোমরাই তো আমার একাডেমিতে পাঠিয়েছো। তাই বলে ছুটির পরও এখানে আসতে পারলি না? আম্মু তুমি তো পুরো বাচ্চাদের মতো করছো। আরে আমি যদি সেখানে না যেতাম তাহলে আমাদের কতটা ক্ষতি হতো জানো? আর তোমার জন্য একটা খুশির খবর আছে। কি? তোমার ছেলে তোমার জন্য বৌমা পছন্দ করে ফেলেছে। এটা কি সত্যি ডিকে? এটা কিন্তু আম্মু পুরোটাই মিথ্যা কথা। আমি সবসময় কিছু করলে আগে তোমায় জানাই। হঠাৎ রুমে জেসি চলে এলো, আর এসেই তাহলে আমি কে? জেসিকে দেখে আমি ভয়ে আব্বুর পিছনে লুকিয়ে পড়লাম। ডিকে এই মেয়েটা কে? আমি আপনার একমাত্র ছেলের একমাত্র বউ আর আপনার বৌমা। ডিকে এই কথাটা সত্যি নাকি? আম্মু আমি এই মেয়েকে চিনি না। আপু আপনি কেডা? আপু আপনি কেডা? আপু বলে জেসি রেগে আমি মারার জন্য দৌড় দিল। আমি বাঁচার জন্য দৌড়াতে লাগলাম। আম্মু এই ডাইনির হাত থেকে আমি বাঁচাও। তোর শরীরের সব রক্ত আমি খেয়ে ছাড়বো। কুত্তা, আমার আপু বলা? ছেড়ে দে মা, আর জীবনে করবো না। আম্মু তুমি আমার কাছে আসো, ওর কথা শুনো না। জেসি আম্মুর কাছে গেল। তোমার নাম কি? তোমার পরিচয় কি? আমি জেসিকা, সবাই জেসি বলে ডাকে। আর আমার আব্বু ছিলেন একজন ভ্যাম্পায়ার কিং। তা তুমি কি করে এই ফাজিলের প্রেমে পড়লে? আমি নিজেও সেটা ভাবছি। আম্মু এতবার ইনসাল্ট না করলেও পারতেন। থাকবো না আর। এই বলে চলে যাব নিজের রুমে। যা, কে বারণ করেছে? সেখান থেকে চলে এলাম নিজের রুমে। এখন অপেক্ষা যুদ্ধের জন্য। হয় আমরা জিতবো, না হয় ওরা জিতবে। আমার সাথে বেইমানি করবে আর আমি কিছুই বুঝবো না ভেবেছো? অ্যান্ড্রেস ওনাকে তৈরি থাকতে বলো। ওদের শীঘ্রই তাকে সবার সামনে আসতে হবে। আমি এখনই গিয়ে বলছি। আর হ্যাঁ, এখন নিজেকে একটু তৈরি কর লড়াই করার জন্য। তাহলে দেখা হচ্ছে যুদ্ধের ময়দানে। অ্যান্ড্রেস চলে গেল তার কাজ করতে। আমিও সেখান থেকে টেলিপোর্ট হয়ে চলে গেলাম জেনারেলদের কাছে। সকল রাজ্যের জেনারেলদের এখন মিটিং রুমে আসতে বলো কয়েকজন সৈন্যকে। হঠাৎ? সেটা ওখানে জানতে পারবেন। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে সকল জেনারেলরা টসে গেছে। সাথে এখানে আব্বু ও জেসিও আছে। মোট জেনারেল 8 জন। আমাদের এখানে জেনারেল আছে 8 জন এবং বর্তমান কিং ও জেসি মিলে মোট 10 জন আছে এখানে। সবাইকে এখন যা বললো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। সবাই বলতে লাগলো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনি বলেন, আপনারা এই 10 জন আমাদের সৈন্যদের মধ্যে থেকে সৈন্য নিয়ে 10টা দল বানাবেন এবং আগামী 7 দিন তাদের ট্রেনিং দিবেন। হঠাৎ অতি শীঘ্রই আমাদের ভয়ঙ্কর একটা যুদ্ধ করতে হবে। আমরা ছাড়া তো আর কেউ নেই এই প্লেনটাতে, আর আমরা সবাই তো আপনার কাছে আত্মসমর্পণ করেছি। তাহলে কার সাথে যুদ্ধ? আপনারা হয়তো শুনেছিলেন কিছু বছর আগে ম্যাজিক্যাল একাডেমিতে রাতে জঙ্গলের মধ্যে নিনজাদের দেখা যেত। আর আমাদের প্ল্যানেটে কোনো নিনজা নেই। ঠিক বলেছে কি? সবাই বলে ওঠে আমাদের একজন বিশ্বাসত্ব মানুষ বেইমানি করে, নিনজাদেরকে সৈন্যবাহিনী আমাদের ক্ষতি করতে যাচ্ছে। আর সে আমাকে খবর পাঠিয়েছে তারা নাকি আগামী 7 দিন পর আমাদের প্ল্যানেটে আক্রমণ করবে। আপনারা হয়তো জানেন নিনজারা আমাদের থেকে হাই লেভেলের সৈন্য 3 জনের সমান শক্তিমান হয়। তাই আমি চাইছি যতটুকু সময় আছে আমরা তার মধ্যে নিজেদের তৈরি করব। আমি চাই না আমার রাজ্যে কোনো জাতি মারা যাক। সবাই বলে ঠিক আছে কিং, আমরা আজই সৈন্য বেছে নিজেদের টিম তৈরি করে ফেলবো। তাহলে দেখা হচ্ছে যুদ্ধের ময়দানে। সবাই বলে 7 দিন পর। ট্রেনিং করার সকল প্রস্তুতি নিতে নিতে চলে গেল 7 দিন। এখন আমার সামনে দাঁড়িয়ে আছে 10 টিম। আমি সবাইকে নিয়ে টেলিপোর্ট হয়ে চলে গেলাম এব্রিলিয়ে। গল্প শুরুতে বলেছিলাম এই ডাইমেনশনে 3টা চাঁদ আছে, আর এব্রিলিয়ে হচ্ছে এই 3টার মধ্যে সবচেয়ে বড়টা। এখন ময়দানের এক পাশে আমরা আর অন্য পাশে দাঁড়িয়ে আছে নিনজা সৈন্যরা ও তাদের কিং। হুডি পরে থাকার কারণে তার মুখটা দেখা যাচ্ছে না। নিনজা সৈন্যদের দেখা যাচ্ছে। নিনজা সৈন্যদের দেখে আমি মোটেও ঠিক লাগছে না। আর কারণ 7 দিন আগে যে 4 জন নিনজা আমার সাথে দেখা করতে যায় তারাও তাদের কিং ছাড়া বাকি সকল নিনজাদের চোখ মুখ সবুজ হয়ে আছে। হঠাৎ আকাশে বিকট এক চিৎকার শোনা যায়, যার কারণে সবাই উপরের দিকে তাকায়। উপরে তাকিয়ে দেখে অ্যান্ড্রেস উড়ে আমাদের দিকে আসছে আর তার পিঠে কেউ বসে আছে। অ্যান্ড্রেস আমার কাছাকাছি আসতে সে লোকটি তার অ্যান্ড্রেসের পিঠ থেকে নেমে আমার কাছে চলে আসলো। আর অ্যান্ড্রেস তার আকার ছোট করে আমার চারপাশে ঘুরতে লাগলো। আমি যখন গল্পে অ্যান্ড্রেসে এন্ট্রি করাই তখনই পরিচয় দিয়ে দিই যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। আমার মনে হয় না অ্যান্ড্রেসের আকার পরিবর্তনটা কেউ বুঝেন নাই। আর না বুঝলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, তাহলে একেবারে সব বলে দিব। হুডি পরা লোকটি আস্তে আস্তে তার হুডি সরালো। তাকে দেখে আমাদের কেউ অবাক হয়নি, কিন্তু অবাক হয়েছে নিনজা কিং।
সে তো বিশ্বাসই করতে পারছি না, সেও নিজের হুডিটা খুলে ফেললো। তাকে দেখে আমরা সবাই তো অবাক হয়ে গেছি। অবাক আমি হইনি, তার কারণ আগে আমি তাকে দেখেছি। হয়তো ভাবছেন কে সে হচ্ছে গুরুমশাই। আবার বলতে পারেন তাহলে আমার সাথে দাঁড়িয়ে থাকা লোকটিকে। আপনাদের সকালে প্রশ্ন উত্তর জানতে হলে শুনতে হবে 9 বছর আগে যখন আমি ম্যাজিক্যাল একাডেমির নিচে সেই গুহাটির ভিতর ঢুকতে যাই, তখন যে শার্কটির সাথে আমার লড়াই হয় এবং শেষে তার মাথা থেকে মণিটা খোলার পর সে শার্কটা মানুষ পরিণত হওয়ার পরে যে কথা হয় তাহলে যাওয়া যাক 9 বছর আগে। 9 বছর আগে আপনিও দেখতে পুরো গুরুমশাইয়ের মতো। আমি হচ্ছে আসল গুরুমশাই, মানে রেবো। তাহলে আমাদের সাথে যে আছে সে কে? তোমার যখন জন্ম হয় তার 2 দিন পর আমার যমজ ভাই রেকা আমায় তার ম্যাজিক দিয়ে একটা ছোট মাছে পরিণত করে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি পানিতে পড়ার পরেও সারকে পরিণত হই এবং আমাকে এই গুহাটা রক্ষা করায় নিয়োজিত করে এবং বলেছিল যেদিন আমার মাথায় এই মণিটা খোলা হবে তখনই আমি আবার মানুষে পরিণত হব। সারকে পরিণত হওয়ার পর আমি আমার পূর্বে সকল কিছু ভুলে যাই, যার কারণে আমি তোমাকে চিনতে পারিনি। আর তুমি আসার কয়েকদিন আগে রেকো আসে এখানে আমাকে হারিয়ে ভেতরে যেতে পারলেও সে ভেতর থেকে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে আসে। আর তোমাকে সে যেগুলো বলেছে শিখিয়েছে তা আগে সে নিজেই করতে চাইছে, যখন পারে নাই তখন আমায় বলতে বাধ্য হয়েছে। এই জন্য বলি যে গুরুমশাই শুনেছি কখনো আমাদের সাথে থেকে কোনো কিছু লুকায়নি। সে কি করে এত বড় কথা লুকিয়েছে? রেকো এসব করছে কেন? তার এতে লাভ কি? আমরা ছিলাম এই ডিরেক্টরের সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ানের ছেলে। আমি পাই হোয়াইট শক্তি আর রেকো পায় ব্ল্যাক শক্তি, যার জন্য ছোটবেলা থেকে আব্বু আম্মু রেকোকে এতটা ভালোবাসতো না যেটা আমায় বাসতো। আমি রেকোকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওর ব্ল্যাক শক্তি এই অবহেলাটা সাহায্য করতে পারেনি, যার জন্য রেকো আমাদেরকে ছেড়ে কোথায় হারিয়ে যায়। আমাদের পরিবারের মধ্যে আমি রেকোকে ভালোবাসতাম, আর যার জন্য রেকো কয়েকদিন পর আমাদের সাথে দেখা করার জন্য আসতো। রেকোর কাছ থেকে জানতে পারি যে শয়তানের পূজা শুরু করেছে। ওকে আমি অনেক বারণ করি, তবুও রেকো এসব চালিয়ে যায়। আমি আমার অর্জন করা সব কিছু রেকোকে বলতাম, আর রেকো তার অর্জন করা সব কিছু আমায় বলতো। একদিন রেকো এসে আমাকে বলে তাকে নাকি শয়তান তার অর্ধেক শক্তি রেকোকে দিয়েছে এবং তাকে এমন একটা জিনিস দিয়েছে যার মাধ্যমে সে সবার শক্তিশালী হতে পারবে। তোমার জন্মের কথা আমি রেকোকে বলি, যেটা আমার কাল হয়ে দাঁড়ায়। আমাকে ভালোবাসার কারণে রেকো আমায় নিজের হাতে না মেরে ছোট মাছে পরিণত করে সমুদ্রে ফেলে দেয়, যাতে বড় কোনো মানুষের খাবার হয়ে আমি মারা যাই। আমার মনে হয় শয়তানের দেওয়া সেই জিনিসটা নিনজার সৈন্য হবে। আমি শুনেছি সেটাই। এখন আপনাকে সবার সামনে যাওয়া যাবে না, যখন সময় হবে তখনই আমি আপনাকে বলবো। এখন আপনি এমন জায়গায় লুকান যাতে কেউ আপনাকে খুঁজে না পায়। ঠিক আছে, অতি শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। বর্তমান কি রেকো সাহেব, আপনি কি মনে করেছিলেন আপনি এসব করবেন আর আমি কিছু বুঝবো না? বিশ্বাস হচ্ছে না র্যাবো, তুই বেঁচে আছিস। আর ডিকে তোকে আমি অনেক আগে মেরে ফেলতাম। তোকে মারতে গেলেই আমি আমার শক্তি কোনোভাবেই ব্যবহার করতে পারতাম না, যার জন্য তুই বেঁচে গেছিস। যখনই খারাপ শক্তি সবার ক্ষতি করার জন্য আসে, তখন সৃষ্টিকর্তা ভালো শক্তি পাঠায় সবাইকে রক্ষা করার জন্য। আর তুই কি ভেবেছিস তোর কাছে নিনজার সৈন্য আছে বলে তুই জিতে যাবি? মনে রাখিস, ভালো আর খারাপের লড়াইয়ে সবসময় ভালোরাই জয়ী হয়। এই ফালতু কথা আমি শুনতে চাই না। কিসের খারাপ? তোমরাই আমাকে খারাপ বানিয়েছ। কেন? ব্ল্যাক শক্তির অধিকারী বলেই কি আমি খারাপ? আর হোয়াইট শক্তির জন্য র্যাবও ভালো? আরে চেষ্টা করলে তো ব্ল্যাক শক্তিও ভালো হয়, কিন্তু আমরা নিজের বাবা মা আমি ব্ল্যাক শক্তির অধিকারী বলে আমায় সব কিছু থেকে বঞ্চিত করেছে। অবহেলায় বড় হয়েছি। আমি নিজেকে শেষ করতেও চেয়েছি, আমি কিন্তু করি নাই। তার কারণ আমি দেখাতে চাইছি ব্ল্যাক শক্তির আসল পাওয়ার। আর তুমি বললে না খারাপ আর ভালো লড়াইয়ে ভালোরই জয় হয়? হ্যাঁ, আজ ভালোরই জয় হবে আর জিতবো আমরাই।
তোমার জীবনে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে, তাই বলে এই না যে তুমি নিজের ক্ষমতা অপব্যবহার করবে। চাইলে তুমিও তো পারতে ম্যাজিক্যাল একাডেমিতে মাস্টার হয়ে থাকতে। আমি কোনো লেকচার শুনলাম আসিনি এখানে, যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ। কি হচ্ছে ডিকে? এসব কিছুই তো আমি বুঝতে পারছি না। দুজন গুরুমশাই কি করে সম্ভব? আব্বু, এসব তুমি বুঝবে না, তাই চুপ করে থাকো। আচ্ছা, এতই যখন তোমার যুদ্ধ করার শখ, তাহলে আসো রেকো, হয়ে যাক। জ্যাক, হ্যারি, ম্যারি, তোরা তোদের টিম নিয়ে প্রথমে যা, পরে বাকি চ্যানেলরা যাক শেষে। জেসিও আব্বু তার টিম নিয়ে যায়। সবাই বলে ওঠে ওকে। আমি যাই বলি সবাই ঠিক সেভাবে এগিয়ে যাচ্ছে। গুরুমশাই আপনি উড়ে সবার সামনে নিনজা সৈন্যদের সাথে লড়াই করেন। ঠিক আছে। অ্যান্ডেস তৈরি হয়ে যাও লড়াইয়ের জন্য। আমি সবসময় তৈরি থাকি। অ্যান্ডেস নিজের আকার বড় করলো। আমি অ্যান্ডেসের পিঠের উপর উঠলাম। অ্যান্ডেস উড়ে সবার সামনে যেতে লাগলো। আমি আমার হাতের উপর দিকে তুললাম, আর তখনই আমার হাতে একটা ব্ল্যাক শোট চলে আসলো। একদিন রাতে আমি আমার এক হাত উপরে তোলায় দেখি আকাশ থেকে